আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 এবং 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে লাইভে। সো তোমরা যারা আজকে লাইভে যুক্ত হয়েছো সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও যে সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি। সবাই একটু কমেন্ট করে জানাও এবং আমরা খুব দ্রুতই ক্লাসটা শুরু করব। তো তোমরা সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সো আমরা সবাই দ্রুত যুক্ত হয়ে যাই। হাইম শরিয়া যুক্ত হয়েছে, রুদ্র রহমান মিষ্টি সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাই দ্রুত যুক্ত হয়ে যাও আস্তে আস্তে। আমরা আর 1 মিনিট অপেক্ষা করবো, তারপর ইনশাল্লাহ শুরু করব। ওকে, সো এই ফাঁকে সবাই আর কি একটু শেয়ার করে দিই এবং বন্ধুদেরকে একটু মেনশন করে দিই। তো আলহামদুলিল্লাহ ভালো, তোমার কি অবস্থা? ওকে, আর 30 সেকেন্ড অপেক্ষা করবো, তারপর ইনশাল্লাহ শুরু করে দিব এবং তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও আমাকে জানাতে পারো। কমেন্টগুলো আসতেছে। ওয়ালাইকুম আসসালাম। নভেম্বর। ধন্যবাদ সবাইকে যুক্ত হওয়ার জন্য, আর আমরা 30 সেকেন্ড অপেক্ষা করবো, তারপর ইনশাল্লাহ শুরু করে দিব। শেয়ার করে দিচ্ছি, এই জন্য একটু টাইম নিচ্ছি। সো তোমরা যারা যুক্ত হয়েছো তোমাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো মানে যুক্ত হয়েছে তারা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, তোমার যারা ফ্রেন্ডরা যুক্ত হতে বাকি আছে। তো সবাইকে আর কি একটু দ্রুত যুক্ত করার ব্যবস্থা করে দাও, লাইভটা শেয়ার করে। ওকে, আচ্ছা, আর 15 সেকেন্ড পরে শুরু করে দিব। ওকে, আর 10 সেকেন্ড তারপরে শুরু করে দিব। আমি একটু টেলিগ্রাম গ্রুপে লিঙ্কটা দিয়ে দিই। ধন্যবাদ ইমনকে মেনশন করার জন্য ফ্রেন্ডদেরকে। আচ্ছা, মোটামুটি অনেকে যুক্ত হয়েছে আমাদের সাথে। ওকে, সো চলো আমরা শুরু করি। আজকে হচ্ছে আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম অর্থাৎ কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার 3 আর কি পড়বো। সো সবাই চেষ্টা করবা ক্লাসটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মন দিয়ে করার, যাতে হচ্ছে তোমাদের পরবর্তীতে আর কোনো সমস্যা না থাকে। সো সবাই হচ্ছে কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দিবা দ্রুত, আমরা যখন কোশ্চেন সলভ করবো, যেহেতু এটা কোশ্চেন সলভিং ক্লাস। তো সবাই আর কি দ্রুত অ্যান্সারগুলো দিয়ে দিবা। সো ফার্স্ট অফ অল আমরা আগে দেখি আমাদের এমসিকিউ গুলা। একটু বড় করে দিই তোমাদের জন্য, আশা করি এখন ক্লিয়ারলি দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ, দেখতে পাওয়ার কথা।
দেখো কি বলা হয়েছে, Al2Cl6 অণুতে সমযোজীয় সন্নিবেশ সমযোজী বন্ধনের সংখ্যা যথাক্রমে কয়টি? সো 1 নম্বর কোশ্চেন আমাদের যেটা বলা হয়েছে যে Al2Cl6 এখানে বলা হয়েছে একটা ডাইমার অণু, এখানে বলা হয়েছে Al2, তোমার মোটা করে নি, Al2Cl6 এখানে বলা হয়েছে তোমার হচ্ছে সমযোজী বন্ধন কয়টা আর সন্নিবেশ সমযোজী বন্ধনের সংখ্যা কয়টা। সো 1 নম্বর কোশ্চেনটার অ্যান্সার সবাই একটু দ্রুত দিয়ে দাও তো। একের অ্যান্সার কোনটা হবে? সন্নিবেশ সমযোজী বন্ধন কয়টা, সমযোজী বন্ধন কয়টা? এই কোশ্চেনের অ্যান্সারটা সবাই একটু আমাকে দ্রুত দিয়ে দাও তো। একে সি বলছে সালমান, তারপরে বলছে কি তিথি গ্লোরিয়া বলছে একে সি, ইমন বলছে সি, ইমন বলছে, সবার আগে অ্যান্সার দিছে। আচ্ছা বাকিরাও জানাও, বাকিরাও দ্রুত জানাও। ফারজানা তাসনিম মাত্র যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম বলছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ওকে, একে সি 6 and 2। আচ্ছা তো দেখো আমাদের হচ্ছে Al2Cl6 মেইনলি গঠিত হয় কিভাবে, একটা হচ্ছে AlCl3, দেখো Al Cl3, দুইটা AlCl3 মিলে হচ্ছে কি গঠিত হয় তোমার হচ্ছে Al2Cl6 গঠিত হয়। তো মেইনলি আমাদের দেখো এখানে সমযোজী বন্ধন আছে কয়টা আর সন্নিবেশ সমযোজী বন্ধন আছে কয়টা, এটা তোমাকে আস্ক করছে। সো মেইনলি স্ট্রাকচারটা যেভাবে হয় যে অ্যালুমিনিয়ামের সাথে 3 হাতে 3টা কি থাকে বলো তো, ক্লোরিন থাকে আর কি, ঠিক আছে। এই যে অ্যালুমিনিয়ামের সাথে 3 হাতে 3টা ক্লোরিন থাকে, একইভাবে এই অ্যালুমিনিয়ামের সাথেও কি থাকে তোমার 3 হাতে 3টা কি থাকবে, ক্লোরিন থাকবে আর কি, ঠিক আছে, 3 হাতে 3টা ক্লোরিন থাকবে। সো এটা মেইনলি স্ট্রাকচার, তুমি যদি ভালো মতো জানো তাহলে এটা খুব ভালো মতো তুমি অ্যান্সার দিতে পারবা। এটার জন্য তোমাকে কি জানতে হবে, স্ট্রাকচারটা খুব ভালো মতো জানতে হবে। সো দেখো এক্ষেত্রে দেখো যে এখানে একটা এখানে তো সিএল আছে, সব সিএল আছে। সো এক্ষেত্রে তুমি যদি দেখো যে এই একটা সমযোজী, এই একটা সমযোজী, একটা সমযোজী, এখানে একটা সমযোজী, এখানে একটা সমযোজী, এখানে একটা সমযোজী। সো AlCl3 তে 3টা সমযোজী, আরো একটা AlCl3 আছে সেটাই আরো 3টা সমযোজী। তো সমযোজী টোটাল তুমি কয়টা পাচ্ছ? 6টা পাচ্ছি। এখন দেখো এই AlCl3 দুইটাই কি মনোমার। সো এরা যখন একসাথে মিলে ডাইমার অণু গঠন করে তখন কি হয়, এই ক্লোরিন আর এই ক্লোরিন সাথে কি করে বলতো তোমার হচ্ছে সরি, এই ক্লোরিনের যে মুক্তজোড় ইলেকট্রনটা আছে সেটা হচ্ছে এই পাশে যে অ্যালুমিনিয়ামটা আছে সেটার সাথে একটা বন্ধন করে, সেটা হচ্ছে কি সন্নিবেশ বন্ধন। একইভাবে এই ক্লোরিনটা এই অ্যালুমিনিয়ামের সাথেও কি করে বলতো, একটা বন্ধন ক্রিয়েট করে, সেটাও কি বন্ধন বলতো, সন্নিবেশ বন্ধন। কারণ এই অ্যালুমিনিয়ামের আছে কি ফাঁকা অরবিটাল আর এই ক্লোরিনের আছে কি বলতো মুক্তজোড় ইলেকট্রন। এখানে যে বন্ধনটা হয় সেটা হচ্ছে কি সন্নিবেশ সমযোজী বন্ধন। সো এই একটা সন্নিবেশ সমযোজী বন্ধন ক্রিয়েট হচ্ছে আর এইখানে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন ক্রিয়েট হচ্ছে। সো সমযোজী বন্ধন কয়টা? 3টা, 3টা 6টা। আর সন্নিবেশ সমযোজী বন্ধন কয়টা ভাইয়া? এইখানে একটা আর এইখানে একটা, 2টা। তাহলে অ্যান্সার কোনটা হবে? একের অ্যান্সার হবে সি নাম্বারটা। সো এটা কিন্তু ডিইউ তে যারা এক্সাম দিবা রিটেনেও আসতে পারে আর কি, ঠিক আছে। এভাবে স্ট্রাকচার আকারে লিখতে হবে বা স্ট্রাকচার আকারে দেখাতে হবে। সো আমাদের এট দ্য সেম টাইম দুইটাই মনে রাখতে হবে। ওকে, সো এরপরে আসি আমরা 2 নম্বর কোশ্চেনটায় যাই। দেখো হাইড্রাজিন অণুতে HNH এর বন্ধন কোণ কত? বলো হাইড্রাজিন অণুতে HNH এর বন্ধন কোণ কত? হাইড্রাজিন অণুতে HNH এর বন্ধন কোণ কত? এটার আনসার দেওয়ার পরে হাইড্রাজিন অণুতে HNH এর বন্ধন কোণ কত? হাইড্রাজিন অণুতে HNH এর বন্ধন কোণ কত? দেখি 2 এর অ্যান্সার আসছে হচ্ছে 2 এর এ বলছে, নাহিদ আলম বলছে 2 এর এ। আচ্ছা বাকিরা এখনো কেউ জানাও নাই, বাকিরাও জানাও 2 নম্বর কোশ্চেন অ্যান্সারটা। আচ্ছা আমি একটু ক্যামেরাটা একটু উপর করে দিই তাহলে তোমাদের সুবিধা হবে দেখতে, নিচে একটু বেশি আসতেছে। ওকে এখন ফাইন।
আচ্ছা বলো যে 2 নম্বর কোশ্চেন আনসার দিয়ে দাও, 2 নম্বর। তো এটা কিন্তু সহজ জিনিস, ঠিক আছে, তোমাকে বলা হয়েছে 2 এর বি বলছো, ওকে, বাকিরাও জানাও। হুম। আচ্ছা, 2 এর বি, 2 এর বি, 2 এর এ আসছে, 2 এর এ আসছে, আর 2 এর বি আসছে, ওকে, 2 এর এ আসছে আর 2 এর বি আসছে, ওকে। আচ্ছা। হুম। আচ্ছা, তো দেখো 2 এর অ্যান্সার মেইনলি কোনটা হবে? 2 এর অ্যান্সার ভাই মনে রাখবা 107 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে? 107 ডিগ্রি। কত ডিগ্রি? 107 ডিগ্রি। আমাদের হওয়ার কথা কত ছিল? N2H4 এর ক্ষেত্রে আমাদের হওয়ার কথা ছিল কত ডিগ্রি কোণ? আমাদের হওয়ার কথা ছিল হচ্ছে 109.5 ডিগ্রি কোণ হওয়ার কথা ছিল। তো সেখান থেকে হ্রাস পেয়ে আমাদের কত হবে? 107 ডিগ্রি হবে। কেউ আবার 105 ডিগ্রি দিও না। কত ডিগ্রি হবে? 107 ডিগ্রি হবে আর কি, ঠিক আছে। তোমার হচ্ছে মুক্তজোড়ী ইলেকট্রন থাকার কারণে কি হবে? হ্রাস পাবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের কোণের মান কত হবে? 107 ডিগ্রি হবে, ওকে। হ্যাঁ, 107 ডিগ্রি, নট 105 ডিগ্রি। এই জিনিসটা মাথায় রাখবো। অনেকে এটা 105 ডিগ্রি দেখা বা এইচ এন এইচ দেখে, না, এখানে হচ্ছে এইচ এন এইচ এর মধ্যবর্তী কোণটা আস করা হয়েছে। এটার মান কত হবে বলতো? 107 ডিগ্রি। তাহলে 2 এর অ্যান্সার কিন্তু এ হবে না, 2 এর অ্যান্সার হবে কিন্তু বি নাম্বারটা, 107 ডিগ্রি। এটা মাথায় রাখবে, এটা অনেকেই ভুল করবে, এই জন্য কোশ্চেনটা দেওয়া ডিইউ এ 24-25 সালে আসছে। 3 নম্বর কোশ্চেনটা দেখো, এই যে একটা বন্ধন দেওয়া আছে, এখানে কার্বন পরমাণুর সময় সংকরণ কি ধরনের? এটা অনেকেই ভুল অ্যান্সার দিবা। সো এটা অ্যান্সার দাও। অপশন এ তে আছে হচ্ছে sp2sp, বি তে আছে হচ্ছে sp সি তে আছে sp2, আর ডি তে আছে হচ্ছে sp2, আর হচ্ছে কি sp3। সো এই কোশ্চেনটার অ্যান্সার কোনটা হবে বলো তো? এই কোশ্চেনটার অ্যান্সার, 3 নম্বর কোশ্চেনটার অ্যান্সার কোনটা হবে? আচ্ছা, 3 নম্বরে বলা হয়েছে যে এখানে তোমার একটা বন্ধন কোণ আছে, এখানে কোন কোন ধরনের সংকরণ হয়েছে। তো আমরা জানি যে কি, তোমার হচ্ছে একটা বন্ধন যদি থাকে, মানে কি কি হইতে পারে? একটা বন্ধন, দুইটা বন্ধন, আর কি বন্ধন? তিনটা বন্ধন। তো এটা আমি তোমাদেরকে একটা শর্টকাটের ভিডিও দিছিলাম যে 3 এর ক্ষেত্রে 1 আর 1 এর ক্ষেত্রে 3। মানে যেহেতু এখানে কি কি ঘটতে পারে? sp ঘটতে পারে, sp2 ঘটতে পারে, sp3 ঘটতে পারে। তো 1 এর ক্ষেত্রে কি 3 বলছি, তার মানে কি হবে? sp3। আর 3 এর ক্ষেত্রে কি বলছি ভাই? 1, তার মানে কি হবে? sp1। আর 2 এর ক্ষেত্রে তো ভাই 2, তার মানে কি হবে? sp2। এই হচ্ছে মোটামুটি সংকরণ। তো দেখো এখানে আমাদের একক বন্ধন আছে, ডাবল বন্ড আছে। তাহলে এখানে আমাদের কি কি সংকরণ ঘটবে বলতো? যদি একক বন্ধন থাকে, ডাবল বন্ড থাকে, তাহলে আমাদের কি সংকরণ ঘটবে? এই যে দেখো এখানে একক বন্ধন আছে, ডাবল বন্ড আছে। তো আমাদের তো এখানে একক বন্ধন থাকার জন্য আমাদের তো এখানে ঘটার কথা ছিল কি? sp3। আর ডাবল বন্ডের কারণে ঘটার কথা ছিল কি বলতো? sp2। তার মানে এখানে sp2 এবং sp3 সংকরণ ঘটার কথা ছিল, বাট এটা ঘটবে না। কারণ কি দেখো, আমরা যদি একটু লক্ষ্য করি যে দেখো এই কার্বনটা সূত্রের সাথে যুক্ত কিসের মাধ্যমে ভাইয়া? ডাবল বন্ডের মাধ্যমে, ওকে। এই কার্বনটা আবার যুক্ত কিসের মাধ্যমে? সিঙ্গেল বন্ডের মাধ্যমে। বাট না, দেখো এই কার্বনটা সিঙ্গেল বন্ডের মাধ্যমে যুক্ত। তো যেই দুইটা কার্বন সিঙ্গেল বন্ডের মাধ্যমে যুক্ত, সেই দুইটা কার্বন দেখো আবার ডাবল বন্ডের সাথে যুক্ত আছে অলরেডি। দেখো এই কার্বনটা এর সাথে ডাবল বন্ডের সাথে যুক্ত, একইভাবে এই কার্বনটাও এর সাথে ডাবল বন্ডে যুক্ত। সো এখানে কিন্তু sp সংকরণ মানে sp তোমার হচ্ছে sp3 সংকরণ কিন্তু এখানে কোথাও ঘটে নাই। এখানে যে সংকরণ ঘটছে, কি সংকরণ ঘটছে? সবগুলাতেই sp2 সংকরণ ঘটছে। এই কার্বনটাও sp2, এই কার্বনটার সাথে ডাবল বন্ডের মাধ্যমে যুক্ত, এটাও sp2। এই কার্বনটা এর সাথে মানে ডাবল বন্ডে যুক্ত, তার মানে এটাও sp2। আর এটা তো অলরেডি এটার সাথে যুক্ত আছে ডাবল বন্ডের মাধ্যমে। তাহলে এখানে সবগুলা কার্বন কোন সংকরণ হয়েছে? sp2 সংকরায়িত। ঠিক আছে, কি সংকরায়িত? sp2 সংকরায়িত। আচ্ছা, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে সি নাম্বারটা। আচ্ছা, এরপর আসি 4 নাম্বার। পানির অণুতে অক্সিজেন পরমাণুটি কোন ধরনের সংকরায়িত? এরপরে কোশ্চেনটার আনসার দাও তো, যে পানির অণুতে অক্সিজেন পরমাণুটি কোন ধরনের সংকরায়িত? অক্সিজেনের সংকরণটা তোমাকে আজ করা হয়েছে, সো বলে ফেলো। পানির অণুতে অক্সিজেনের সংকরণটা কোন ধরনের সংকরায়ন?
ওকে, জানাও জানাও জানাও, দ্রুত আমাকে জানাও। 4sc বলছো, আচ্ছা 4sc। আচ্ছা, সংকরায়নের ফর্মুলা কি? আমার সাথে সাথে সবাই একটু লিখে ফেলো। হাইব্রিডাইজেশন বা সংকরায়ন ইকুয়াল টু কি? হাফ ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। হাফ ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, এটা হচ্ছে কি আমাদের সংকরায়নের ফর্মুলা। হাফ ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। ওকে, এটা হচ্ছে আমাদের সংকরায়নের ফর্মুলা। তবে ভি কি? ভি হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন। যোজ্যতা স্তর ইলেকট্রন কার? কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তর ইলেকট্রন। ওকে, আচ্ছা এক্সটা কি ভাইয়া? এক্স হচ্ছে যে কয়টা একযোজী পরমাণু যুক্ত সেটা সংখ্যা। একযোজীর কি বলতো? সংখ্যা। এখন ভাই একযোজী কারা? একযোজী ভাই যারা একটা ইলেকট্রন গ্রহণ করবে অথবা যারা একটা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে আমরা কি বলি? একযোজী। যেমন কে তোমার হচ্ছে গ্রুপ 1 এর মৌল যারা আছে, গ্রুপ 1 এর মৌলগুলো কি করবে? একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে। আর কারা? গ্রুপ 17 যারা আছে, কারণ করে একটা ইলেকট্রন গ্রহণ করবে, এরাই মেইনলি কি হয়? একযোজী হয়। সো এদের সংখ্যা কয়টা সেটা হচ্ছে তোমার এখানে বসাতে হবে। আর সি তে কি ভাইয়া? ক্যাটায়নের চার্জ, এতে অ্যানায়নের চার্জ। ক্যাটায়নের চার্জ মানে কি? তোমাকে যদি প্লাস থাকে তাহলে তুমি জাস্ট প্লাসের মানটা বসাবা এবং আগে কিন্তু মাইনাস বসবে আর কি। ওকে, ওই প্লাসের কারণে প্লাস বসবে এমনটা না, উল্টা বসে। অ্যানায়ন যদি মনে করো মাইনাস, যেমন মনে করো যে তোমার এক্সাম্পল যে NH4 তো প্লাস, NH4 প্লাসের ক্ষেত্রে আর ClO4 মাইনাস বা এরকম যদি থাকে, তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি করতে হবে? এখানে মাইনাস যে কয়টা আছে সে কয়টা বসাইতে হবে আর কি। ওকে, এই আর কি মোটামুটি আমাদের। এখানে দেখো আমি যদি পানির ক্ষেত্রে যদি চিন্তা করি, পানির ক্ষেত্রে এটা কেন্দ্রীয় পরমাণুকে অক্সিজেন, তাই না? অক্সিজেন মানে কেন্দ্রীয় পরমাণু চেনার একটা উপায় হচ্ছে যেটা সংখ্যায় কম থাকবে। সো অক্সিজেন কিন্তু সংখ্যায় মাত্র কয়টা আছে? একটা আছে, ঠিক আছে? সো এখানে কেন্দ্রীয় পরমাণুকে অক্সিজেন। সো অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? যেহেতু অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, তার মানে 2 6, তার মানে 6টা কি আছে? ইলেকট্রন আছে। তার মানে ভি এর মান কত হবে বলো তো? ভি এর মানটা তাহলে কত হবে? ভি এর মানটা হবে কিন্তু 6, কারণ কেন্দ্রীয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন মানে যোজ্যতা ইলেকট্রন সংখ্যায় কিন্তু এখানে বসে যাবে, 6 বসলো। এরপর শিবা এক্স, এক্স কি? একযোজী পরমাণুর সংখ্যা। সো কেন্দ্রীয় পরমাণু তো অক্সিজেন, এর সাথে যুক্ত আছে কি? একযোজীকে হাইড্রোজেন যুক্ত আছে। কয়টা যুক্ত আছে? 2টা। তার মানে এক্স এর মান কত হবে? 2 হবে। সো সি আর ক্যাটায়ন তো এখানে নাই, তাহলে 6 + 2 মানে 8, 8/2 মানে কত? 4। আর 4 মানে কি ভাইয়া? একটা এস 3টা পি, তাহলে 3 আর 1 মিলে কত হলো? 4 হলো। তার মানে সংকরায়নটা কি হবে? sp3। তাহলে কি হবে? sp3। আচ্ছা কলমটা চিকন করব, আচ্ছা ঠিক আছে চিকন করে দিচ্ছি। তাহলে কি হবে? sp3। তাহলে এটা যদি সবার ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার। আমরা নেক্সট কোশ্চেনে যাই, 5 নাম্বারটা। তাহলে CO অণুতে কার্বন পরমাণু কোন ধরনের সংকরায়িত? এরপর সবাই 5 নাম্বার কোশ্চেনের आंसर দিয়ে দাও। 5 নাম্বার কোশ্চেনের आंसर সবাই একটু দিয়ে দাও। আচ্ছা এরপর সবাই 5 নাম্বার কোশ্চেনের आंसर দিয়ে দাও। বলা হয়েছে কি 5 নাম্বার কোশ্চেনে যে তোমার সিও পরমাণুটি কোন ধরনের সংকরায়িত? সিও, ওকে, সিও পরমাণুটি কোন ধরনের সংকরায়িত? ওকে দ্রুত आंसर দিয়ে দাও, দ্রুত দ্রুত। পাঁচের এ আসছে। ওকে, ফারজানা নাসরিন বলছে ক্লিয়ার। 5-এর এ বলছে একজন, 5-এর বি বলছে একজন। আচ্ছা সমস্যা নাই, বাকি আলোচনা সি বলছো, ওকে এ বলছো। আচ্ছা সো দেখি আমরা করে দেখি, করে বের করি। করে বের করলেই তো সমস্যা নেই, মুখস্থ তো বলার দরকার নাই, করে বের করি। হাফ ভি, ভি কে কেন্দ্রীয় পরমাণু। এখন আমরা এখানে সিওর ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু কাকে ধরবো বলো তো? সিওর ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু কাকে ধরবো? হুম, 5-এর এ। 5-এর বি, দেখো অনেকেই এ দিচ্ছে অনেকেই বি দিচ্ছে, দেখি বাকি সবাই অ্যান্সার দাও, সবাই অ্যান্সার দাও তো দেখি। হুম, এ এসপি আসছে, আর কি আসছে? এসপি, এ আসছে, বি আসছে। ওকে আচ্ছা তো দেখো
আমাদের এখানে কেন্দ্রীয় পরমাণু কাকে ধরতে হবে দেখো তো, কার্বনকে ধরতে হবে। কাকে ধরতে হবে? কার্বনকে ধরতে হবে, ঠিক আছে। সিওর ক্ষেত্রে আমরা কাকে ধরবো? কার্বনকে ধরবো। সো দেখো এখানে কেন্দ্রীয় পরমাণুকে কার্বন, কার্বনের মান কত? ভি। কার্বনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 2 4। কয়টা আছে? 2 4, মানে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 4টা ইলেকট্রন আছে। কত আছে? 4টা ইলেকট্রন আছে, ওকে। আচ্ছা, এরপর আসবে অক্সিজেনের ক্ষেত্রে। অক্সিজেনের ক্ষেত্রে আমরা কি জানি, এখানে দ্বিযোজীকে, মানে দ্বিযোজী থাকলে কি হয়, এক্স কি একযোজী পরমাণু সংখ্যা, তাহলে এখানে যেহেতু অক্সিজেন কি দ্বিযোজী, তাহলে এখানে এর মান কি আসবে বলতো? 0 আসবে। সো তুমি যদি কাউন্ট করো তাহলে কত আসে? 4/2, তার মানে কত আসে? 2 আসে। তাহলে 2 মানে কি? sp। 2 মানে কি? sp। তাহলে অ্যানসার কোনটা হবে? অ্যানসার হবে এ নাম্বারটা, sp। অ্যানসার কোনটা হবে? sp, ওকে। অ্যানসার কোনটা হবে? sp, ওকে। এখানে দুইটাই তাহলে এখানে অ্যানসার কোনটা হবে? sp, ওকে। এখানে অ্যানসার কোনটা হবে? sp। এখানে কার্বনকে তুমি মেইনলি ধরবা আর কি, কার্বন ডাই অক্সাইড থেকেই তো মেইনলি কার্বন মনোক্সাইড এরকম আর কি তৈরি হবে। সো সেটা মাথায় রেখে তুমি এটা মনে রাখতে পারো, ওকে। তাহলে 5 এর অ্যানসার কোনটা হবে? এ নাম্বারটা, ওকে। 6 নাম্বার, এটা ভুল করবে না, 5 এর অ্যানসার অনেকে sp2 বলতেছো, বাট অ্যানসার কোনটা হবে? sp, ওকে। আশা করি এটা ক্লিয়ার। অক্সিজেন দ্বিযোজী, সো তুমি এখানে কার্বনকে মেইন পরমাণু ধরে করবা আর কি, তাহলে তোমার জন্য এটা ইজি হবে। বেনজিনে কয়টা সিগমা বন্ধন আছে? ঠিক আছে, এই যে বেনজিনে কয়টা সিগমা বন্ধন আছে, ঠিক আছে। বেনজিনে কয়টা সিগমা বন্ধন আছে বলো তো দেখি, বেনজিনে কয়টা সিগমা বন্ধন আছে? বেনজিনে কয়টা সিগমা বন্ধন আছে বলো, বেনজিনে কয়টা সিগমা বন্ধন আছে? 6 এর এ, 6 এর সি। আচ্ছা, 6 এর এ আসছে, 6 এর সি আসছে, ওকে। এ হবে, আচ্ছা 6 সি হবে, এ হবে। আচ্ছা, এটাও দেখি কনফিউজ হয়ে গেছো তোমরা। আচ্ছা, বেনজিনে কয়টা সিগমা বন্ধন আছে, কয়টা পাই বন্ধন আছে? তো ভাইয়া দেখো, বেনজিনে কি C6H6, তাই না? C6H6। তো তুমি যদি দেখো এই যে তোমার হচ্ছে কার্বন গুলা, ঠিক আছে, যে কার্বন কার্বন এখানে সবগুলো কার্বন আছে, তাই না? কার্বন, এই যে কার্বন কার্বন, এখানে কার্বন, এখানে সব ইয়া হয়ে যাচ্ছে, কার্বন 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 আর কি, ঠিক আছে। এই কার্বন গুলা কিসের মধ্যে আছে? সিগমা বন্ধনের মধ্যে আছে, ঠিক আছে। এবং সি কয়টা আছে? 6টা আছে। আর হাইড্রোজেন কয়টা আছে বলো তো? C6H12, তাই না? C6H12। সো হাইড্রোজেন কয়টা আছে? হাইড্রোজেন 12টা আছে, তাই না? হাইড্রোজেন কয়টা আছে? 12টা আছে। সো এক একটার সাথে কয়টা করে যুক্ত বলো তো? এক একটার সাথে 2টা করে হাইড্রোজেন যুক্ত থাকে আর কি, ঠিক আছে। কার্বন এখানে তো একটা ডাবল বন্ড আছে, মনে করো এখানে একটা ডাবল বন্ড আছে, এখানে একটা ডাবল বন্ড আছে আর কি, ঠিক আছে। সো দেখো যে একটা কার্বনের কিন্তু এই হাতটায় একটা সিঙ্গেল বন্ড, এখানে একটা সিঙ্গেল বন্ড, এখানে কিন্তু একটা সিঙ্গেল বন্ড আছে, ঠিক আছে। সো তুমি যদি চিন্তা করে দেখো, তুমি যদি এখানে কাউন্ট করো যে একটায় কয়টা করে পাচ্ছ বলো তো? 3টা করে পাচ্ছ, তাই না? একইভাবে তুমি যদি সবগুলা কাউন্ট করে দেখো তাহলে কয়টা পাবো বলো তো? টোটাল 12টা পাবো, কারণ হাইড্রোজেন গুলো কিন্তু সব সিঙ্গেল অবস্থায় আছে। সো এখানে 2টা হাইড্রোজেন, এইখানে 2টা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন। তো সবগুলাতে যদি 2টা করে হাইড্রোজেন হয় তাহলে কয়টা হাইড্রোজেন হচ্ছে বলো তো? 12টা। কিন্তু তোমার কি হচ্ছে? সিঙ্গেল বন্ড হচ্ছে আর কি। তো এখানে কয়টা সিগমা বন্ধন আছে? মনে রাখবে বেনজিনে 12টা সিগমা বন্ধন আছে। কয়টা সিগমা বন্ধন আছে? সরি, 12H12 কেন? C6H6, সরি, ঠিক আছে, আমি ইয়ার সংকেত বলতেছি, C6H6, ঠিক আছে, C6H6। তো দেখো C6H6 যদি হয়, সবগুলা কি আছে? একটা করে হাইড্রোজেন আছে, তাই না? সবগুলাতে একটা করে কি আছে? হাইড্রোজেন আছে। সো হাইড্রোজেন যদি সবগুলাতে একটা করে থাকে, তাহলে তুমি যদি দেখো এই যে সবগুলাতে একটা করে কি আছে? হাইড্রোজেন আছে। সো এখানে টোটাল কয়টা হাইড্রোজেন হলো? 6টা হাইড্রোজেন হইলো, তাই না? 6টা হাইড্রোজেন হইলো। আচ্ছা, এরপর দেখো যে 6টা হাইড্রোজেন হওয়ার পর সবগুলাতেই আবার কি আছে? এক একটা করে কি আছে? সিগমা বন্ধন আছে, তাই না? এখানে কি ডাবল বন্ড, মানে কি একটা সিগমা একটা পাই, তাই না? একটা সিগমা একটা পাই। সো দেখো টোটাল আমাদের কি আছে? 6টা কার্বনে, যেহেতু তোমার হচ্ছে হাইড্রোজেন 6টা আছে, তার মানে কয়টা হাইড্রোজেন আছে তোমার? 6টা হাইড্রোজেন। আর এখানেও যেহেতু কার্বনের মধ্যে কি আছে? সবগুলোর মধ্যে একটা করে সিঙ্গেল বন্ড আছে, তাহলে কয়টা হইলো? 6 আর 6 মিলে 12টা হইলো। তাহলে কয়টা সিগমা বন্ধন আছে? টোটাল 12টা সিগমা বন্ধন আছে আর কি, ওকে। আচ্ছা, তাহলে অ্যান্সার কোনটা হবে? 12টা সিগমা। আর পাই কয়টা? এই একটা পাই, এই একটা পাই, এই একটা পাই, 3টা পাই আর কি, ঠিক আছে। তাহলে 6টা সিগমা, সরি 12টা সিগমা, 3টা পাই আর কি, 12টা সিগমা 3টা পাই। আচ্ছা, নিচের কোনটি ফেরোম্যাগনেটিক মৌল নয়? নিচের কোনটি ফেরোম্যাগনেটিক মৌল নয়? এখন ফেরোম্যাগনেটিক মৌল কারা? ফেরোম্যাগনেটিক মৌল হচ্ছে যাদেরকে আমরা কি করতে পারি? ডাইরেক্ট চুম্বক ক্ষেত্রে পরিণত করতে পারি, বা যারা ডাইরেক্ট চুম্বক তাদেরকে আমরা কি বলি? ফেরোম্যাগনেটিক মৌল, ঠিক আছে। তারা কি? ডাইরেক্ট ফেরোম্যাগনেটিক মৌল। এখন ফেরোম্যাগনেটিক মৌল আমরা কিভাবে মনে রাখতাম? ফাঁকা নল দিয়ে মনে রাখতাম, ঠিক আছে। সবাই আমার সাথে কমেন্ট করে ফেলো,
ফাঁকা নল। ফেরোম্যাগনেটিক মৌল কি? ফাঁকা নল। এটা একটু সবাই কমেন্ট করে ফেলো। ফেরোম্যাগনেটিক মৌল কি? ফাঁকা নল। ঠিক আছে, ফেরোম্যাগনেটিক মৌল কি? ফাঁকা নল। এটা একটু সবাই কমেন্ট করে ফেলো ফেরোম্যাগনেটিক মৌলটা। 7 বি। তো দেখো ফাঁকা নলে কি হলো ভাইয়া? ফাঁকা নলে হচ্ছে কি? ফেরাস, কোবাল্ট, আর নলে কি বলতো? নিকেল। ফেরাস, কোবাল্ট আর একটা কি বলতো? নিকেল। ফেরাস, কোবাল্ট আর নিকেল মানে কি? আয়রন, কোবাল্ট আর কি নলে কি বলতো? নিকেল। আয়রন, কোবাল্ট আর নিকেল। এই তিনটাকে আমাদের কি বলা হচ্ছে? ফেরোম্যাগনেটিক মৌল। তোমাকে বলা হয়েছে কোনটা নয়? এই যে ফাঁকা নল। ঠিক আছে, তাহলে নয় কোনটা ভাইয়া? বি নাম্বারটা। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে? এস আর। ঠিক আছে, তাহলে কোনটা হবে? এস আর। সবাইকে কমেন্ট করতে বসি ফাঁকা নল। এই যে আনিশা যে ইংলিশে ফাঁকা নল কমেন্ট করছো, তাহলে কে তে তো পরে বলবা যে পটাশিয়াম। ফাঁকা নলের কে তে হচ্ছে কি? পটাশিয়াম, আর এন তে কি? নাইট্রোজেন। আচ্ছা, তাহলে বাংলায় কমেন্ট করবা। তাহলে ফাঁকা নলের ক্ষেত্রে আমার ফাতে ফেরাস, রাতে কোবাল্ট আর নলে কি? নিকেল। ওকে, আচ্ছা, এদিকে চুম্বকেতে পরিণত করা যায়। এরপর আসি H3O প্লাস আয়নের মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা। H3O প্লাস আয়নে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা তোমাকে আস্ক করা হয়েছে। সো এরপরে কোশ্চেনের অ্যান্সার তোমরা দিয়ে দাও দ্রুত। H3O প্লাস আয়নে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা। ফাঁকা নল। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে সবাই 8 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও। ওকে, আটের এ বলছে সৈয়দ আব্দুল আল জিহাদ। ওকে, আনিশা বলছে আটের 1, 8.1। আচ্ছা, একটি। আচ্ছা, ঠিক আছে, বাকিরাও জানাও। আনিশা সুহানি বলছে 2, সুহাসিনী বলছে 2, সরি। লাকি আফরোজ এখনো ফাঁকা নল কমেন্ট করছে, বাট ওটা তো অনেক আগেই শেষ। আচ্ছা, শেখ হামিদ বলছে আটের এ। মহসিনা ফেরদৌসি, রোদেলুর রহমান মিষ্টি, মেহেরুন নেসা। ওকে, তিথি গ্লোরিয়া, লাকি আফরোজ। ওকে, থ্যাংক ইউ। যারা যারা কমেন্ট করতেছো অসংখ্য ধন্যবাদ। আর বাকি যারা যারা খালি দেখতেছো, শুধু দেখলেই হবে না, পাশাপাশি কমেন্টও করতে হবে, তাহলেই তোমাদের ক্লাসগুলা কিন্তু মাথায় ঢুকবে বা ইন্টারাকশনটা বাড়বে আর কি। ওকে, সো সবাই চেষ্টা করবে একটু কমেন্ট, কষ্ট করে হলেও কমেন্টটা করার। আচ্ছা, সো আমরা দেখি, দেখো 8 নাম্বারটা। আর লাস্টে আর কি যিনি কমেন্ট করছো? ফারজানা তাসনিম, তারপরে হচ্ছে এমএসটি অরিন বানু, সুমাইয়া রশিদ। আচ্ছা, থ্যাংক ইউ। যারা যারা কমেন্ট করতেছো তোমাদের নামগুলো পড়বো, তোমরা কষ্ট করে কমেন্ট করতেছো। তো দেখো পানিটা মেইনলি কি গঠিত হয়? এই যে ভাইয়া পানি গঠিত হচ্ছে তোমার, ঠিক আছে, এই যে পানি হচ্ছে এদিকে দেখে দেখাই, দেখো এই যে হচ্ছে ভাইয়া পানি। পানির দুইটা হাইড্রোজেন থাকে, এই যে হাইড্রোজেন। সো পানির তোমার হচ্ছে মেইনলি কয়, মানে অক্সিজেনের শেষ করতে হবে কয়টি ইলেকট্রন থাকে? 6টা। তো 6টার মধ্যে দুইটা হচ্ছে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, বাকি আর কয়টা আছে? দুইটা আছে কি? মুক্ত জোড় অবস্থায় আছে। তো মুক্ত জোড় ভাইয়া কয়টা? দুইটা আর কি। ঠিক আছে, তো তোমাকে পানির কথা শুনে তোমার বলছে H3O প্লাস। তবে পানির সাথে যখন হাইড্রোজেন যুক্ত হয় বা H প্লাস যুক্ত হয়, পানির সাথে যখন H প্লাস যুক্ত হয়, তখন যেটা গঠিত হয় সেটা কি বলতো? H3O প্লাস। ওকে, সো H প্লাসে কি থাকে? H এ তো একটা ইলেকট্রন থাকে, যখন H প্লাস হয়ে যায় তার মানে কোনো ইলেকট্রনই নাই। সো কি করে? ও হচ্ছে একটা মুক্ত জোড়কে কি করে বলতো? আশ্রয় দেয়। ঠিক আছে, তার ফলে মুক্ত জোড় তখন কয়টা হয়ে যায়? একটা হয়ে যায়। ঠিক আছে, মুক্ত জোড়, মুক্ত ইলেকট্রন কিন্তু বলি নাই, মুক্ত ইলেকট্রন দুইটা, বাট মুক্ত জোড়, জোড় মানে কি একসাথে বোঝাচ্ছে। মুক্ত জোড় কয়টা ভাইয়া? একটা। তাহলে H3O প্লাসে মুক্ত জোড় একটা, আর H2O তে যদি বলে বা পানিতে যদি বলে, পানিতে বললে বলবা কয়টা? দুইটা। ঠিক আছে, পানিতে বললে বলবা কয়টা? দুইটা। সুমাইয়া রশিদ পরে কমেন্ট করছো, মাহমুদা ইসলাম। আর এই নামটা যা দিছো, এই নামটা তো পড়ে যায় না, জাতি ঢুঙ্গিয়াপা নাম। আচ্ছা, ওকে। আচ্ছা, এরপর আসি 9 নম্বর কোশ্চেনটা। বলো আয়নিক ব্যাসার্ধের কোন ক্রমটি সঠিক? মৌলের আয়নিক ব্যাসার্ধের কোন ক্রমটি সঠিক? জেওডি 21-22 সালে আসার কোশ্চেন। ঠিক আছে, আমার পরের বছর আসছিল এই কোশ্চেন, আমি তো 20-21 বা তারপর হচ্ছে 21-22 আসছিল আর কি। ওকে, আচ্ছা। ঠান্ডায় ঘুম আসে ভাইয়া, এটার ব্যবস্থা বলতেছি আর কি। ঠান্ডায় ঘুম আসলে বলবো আর কি। আমার সময় তো অ্যাডমিশন সিজন বলা যায় যে ঠান্ডার মধ্যেই পড়ছিল আর কি। ওকে, সো এই জন্য আর কি ঠান্ডায় কিভাবে ঘুম কাটাবা বলে দিব, সমস্যা নাই, একটু ধৈর্য ধরে সবাই থাকো, বলতেছি। আচ্ছা, সবাই যে এটার কোশ্চেন আনসার দাও। ঠান্ডায় ঘুম আসলে তো হবে না, 9 নম্বর কোশ্চেনের আনসার দিয়ে দাও, পড়তে হবে।
নয়ের অ্যান্সার নাহিদ আলম বলছে বি। আচ্ছা বলো, বাকিরাও বলে ফেলো। সুহাসিনী বলছে বি, তিথি গ্লোরিয়া বলছে বি। ওকে, তো দুটো অ্যান্সার দিবা, কোশ্চেন দেখার সাথে সাথে অ্যান্সার দিয়ে দিবা। আচ্ছা, তো দেখো আমাদের আয়নিক ব্যাসার্ধের ক্রম বলছে। সো আয়নিক ব্যাসার্ধ ক্রমের ক্ষেত্রে যদি আলাদা আলাদা তোমার পারমাণবিক সংখ্যা হয়, বা ওই ক্ষেত্রে আমাদের একটু মানে যদি একটা মনে করো +1 হয়, একটা চার্জ যদি +2 হয়, যেমন সোডিয়াম যদি থাকতো বা হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ যদি থাকতো, সেক্ষেত্রে চার্জের ভিন্নতা আছে। বাট যখন সবগুলোরই চার্জ সমান, তার মানে বুঝতেই পারতেছি যে এটা কি একই গ্রুপের মৌল। সো একই গ্রুপের মৌলের ক্ষেত্রে তুমি ওইভাবে চিন্তা করবা যেভাবে তুমি মৌলগুলোর কথা চিন্তা করো, যে ওপর থেকে নিচে গেলে আকার কি হয়, বাড়ে, এবং এবং বাম থেকে ডানে গেলে আকার কি হয় বলতো, হ্রাস পায়। সো সেই সেম থিওরি তুমি এখানে ইউজ করবা, তাহলে এটা পেরে যাবে আর কি। সো কি কি আছে দেখো, ওই যে আমরা তো জানি লিনাকে রুবি সাইজ করে ফ্রান্সে, বা লিনাকে রুবি সেচে ফেলেছে, তুমি যেটাই মনে রাখো। তাহলে কি কি আসতেছে দেখো, পরের সারণীটা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম আর কি। ঠিক আছে, এটা হচ্ছে সিরিয়াল। সো আয়নিক ব্যাসার্ধের মধ্যে সবচেয়ে বড় হবে কে, সিজিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে কে পটাশিয়াম, তারপরে সোডিয়াম। সেই অপশনটা কোথায় আছে, এই যে সিজিয়ামের পর কি হবে, পটাশিয়াম, মানে যেহেতু এখানে রুবিডিয়াম নাই অপশনে, তাহলে সিজিয়ামের পর পটাশিয়াম, তারপর সোডিয়াম, তারপরে কি আছে লিথিয়াম। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার কিন্তু হবে 9 এর বি নাম্বারটা। কঠিন এটা, এটা কিন্তু খুবই সহজ ছিল। ওকে, আচ্ছা, সো 10 নাম্বার কোশ্চেনে যাই। তড়িৎ ঋণাত্মকতার কোন ক্রমটি সঠিক? সো এটা কিভাবে মনে রাখবা, মনে রাখবা আমার সাথে সাথে সবাইকে কমেন্ট করো, আধা বিক্ষেপ। আধা বিক্ষেপ এই টার্মটা সবাই মনে রাখবা, তাহলে সবগুলা হয়ে যাবে। তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, তারপরে হচ্ছে তোমার হচ্ছে কি বলে ওইটাকে হচ্ছে ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতার আয়নীকরণ বিভব, তারপরে হচ্ছে যে সকল ধর্ম আছে, সকল ধর্মগুলো, ধাতব ধর্ম, ক্ষারকীয় ধর্ম, বিজারণ ক্ষমতা, এই যে সকল ধর্ম আছে, সব ধর্মগুলো আমরা এই একটা ট্রিক্সে মনে রাখতে পারবো। ট্রিক্সটা কি ভাই, আধা বিক্ষেপ। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো আধা বিক্ষেপ। ওকে, আধা বিক্ষেপ অলরেডি আনিশা কমেন্ট করে ফেলছে। ওকে, বাকিরাও কমেন্ট করে ফেলো দ্রুত। 10-এর বি বলছো। ওকে, আচ্ছা 10-এর বি, 10-এর বি লিনাকে রুবি সাজাবে ফ্রান্স। ওকে, আচ্ছা ঠিক আছে, নতুন ট্রিক্স, আমি এটা জানতাম না। আমি যেটা জানতাম লিনাকে রুবি সাইজ করে ফ্রান্সে, অথবা লিনাকে রুবি সেচে ফেলেছে, এটাই জানতাম। আচ্ছা, সো দেখো এবার আসি আধা বিক্ষেপে কি হলো ভাইয়া, আতে আকার, ধাতে ধাতব ধর্ম, বিতে বিজারণ ক্ষমতা, আর ক্ষীয়তে কি বলতো ক্ষারকীয় ধর্ম। আকার, ধাতব ধর্ম, বিজারণ ক্ষমতা, আর কি ক্ষারকীয় ধর্ম। আকার, ধাতব ধর্ম, বিজারণ ক্ষমতা, আর একটা কি বলতো ক্ষারকীয় ধর্ম। তাহলে এটাতে আমরা কি মনে রাখলাম, যে আমরা জানি যে বাম থেকে ডানে গেলে আমাদের আকার কি হয়, হ্রাস পায়, এবং ওপর থেকে নিচে গেলে আমাদের আকার কি হয় বলতো, বৃদ্ধি পায়। সো এই আকারের সাথে হচ্ছে এই ধর্মগুলো সমানুপাতিক, মানে বাম থেকে ডানে গেলে যেহেতু ভাই আমাদের আকার হ্রাস পাচ্ছে, তাহলে আমাদের কি কি হ্রাস পাবে, ধাতব ধর্ম হ্রাস পাবে, বিজারণ ক্ষমতাও হ্রাস পাবে, ক্ষারকীয় ধর্ম হ্রাস পাবে। বাকি যে সকল ধর্ম আছে, যেমন ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, সব হবে এর উল্টা, মানে সবগুলা কি হবে বলতো, বৃদ্ধি পাবে। সো এখানে বলেছে তড়িৎ ঋণাত্মকতার কোন ক্রমটি সঠিক। সো এখানে যে সম্পর্কটা দেওয়া আছে আমরা দেখেই বুঝতে পারছি এটা কি ভিত্তিক সম্পর্ক দেওয়া আছে, এটা গ্রুপ ভিত্তিক সম্পর্ক দেওয়া আছে। ঠিক আছে, এই যে লিনাকে রুবি সাইজ করে ফ্রান্সে, ওটাই দেওয়া আছে। সো ওপর থেকে নিচে গেলে যেহেতু আকার বাড়তেছে, তার মানে আমাদের ধাতব ধর্ম বাড়বে, বিজারণ ক্ষমতা বাড়বে, ক্ষারকীয় ধর্ম বাড়বে। আর তোমাকে আজ করা হয়েছে কি তড়িৎ ঋণাত্মকতা, উপর থেকে নিচে গেলে আধা বিক্ষেপ বাড়ে, তার মানে তড়িৎ ঋণাত্মকতা কি হবে বলতো, কমবে। তড়িৎ ঋণাত্মকতা কি হবে, উপর থেকে নিচে গেলে কমবে, তার মানে তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি কে, উপরে যে আছে, তার মানে লিথিয়ামের সবচেয়ে বেশি হবে, তারপর সোডিয়ামে, তারপর পটাশিয়ামে, তারপরে রুবিডিয়ামে, তারপরে সিজিয়ামে। তাহলে এইটা आंसर কোনটা হবে, आंसर হবে তাহলে বি নাম্বারটা। ঠিক আছে, आंसर তাহলে হবে কোনটা, বি নাম্বারটা। এটা কি সবার কাছে ক্লিয়ার হইছে? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার। এরপরে 11 নাম্বার কোশ্চেনটার आंसर দিয়ে দাও। এরপরে সবাই 11 নাম্বার কোশ্চেনটার आंसर দিয়ে দাও। এরপরে সবাই কোশ্চেনের आंसर দিয়ে দাও। কি বলা হয়েছে, 10-এর বি বলছো, তিথির। আচ্ছা 11 নাম্বার কোশ্চেনে আমরা আছি, 11 নাম্বার কোশ্চেনের आंसर সবাই দ্রুত দিয়ে দাও। 11।
ওকে 11 নম্বর আদা বিক্ষেপ মেহরুনেসে কমেন্ট করছে। মৌসুমী আক্তার ফারিন বলছে 11D। আচ্ছা রোদেলুর রহমান মিষ্টি বলছে ক্লিয়ার, থ্যাংক ইউ। শেখ হামিদ ইমরান বলছে 11D। সুমাইয়া রশিদ বলছে 11D। আচ্ছা তারপর নাহিদ আলম, স্নিখা, তিথি, গ্লোরিয়া, ওকে ওকে 11D। মোনালিসা বলছে, ফারজানা তাসনিম বলছে, রোদেলুর রহমান, বিকাশ চন্দ্র। আচ্ছা আর কেউ বলবা? আর 1 মিনিট আর 1 সেকেন্ড সময় দিচ্ছি, তারপর বলে ফেলো দ্রুত। আচ্ছা তিথি রয়। আর যারা যারা দেখতেছো কষ্ট করে একটু কমেন্টও করবা কষ্ট করে, তাহলে মনে থাকবে যে কষ্ট করে যে কমেন্টটা করছো এই জন্য মনে থাকবে ভালো। তো দেখো নিকটোজেন্স, নিকটোজেন্স কারা ভাইয়া? গ্রুপ 15 মৌল সমূহকে বলা হয় কি নিকটোজেন্স। কাদেরকে বলা হয়? গ্রুপ 15। কারণ কি প্রথম গ্রুপ যেটা আছে সেটা মানে প্রথম যে মৌলটা সেটাকে বলতো নাইট্রোজেন, ঠিক আছে, সেটাকে নাইট্রোজেন। তো ভাই মনে রাখবা আমরা জানি কি এসএসসি তুমি যখন পাস করো, মনে করো 8 পাস করলে তোমাকে একটা কি সার্টিফিকেট দিত বলো তো? জেএসসি সার্টিফিকেট দিত। এবং ক্লাস 10 পাস করলে তোমাকে একটা সার্টিফিকেট দেয়, এসএসসি সার্টিফিকেট দেয়, ঠিক আছে। তো এক আন্টি কি করছে, সে 9 পাস করছিল। কি করছিল? 9 পাস করছিল। সেই 9 পাস করলে কি কোনো সার্টিফিকেট তাকে দিবে? দিবে না। কিন্তু 8 পাস করলে জেএসসি সার্টিফিকেট দেয়, 10 পাস করলে এসএসসি সার্টিফিকেট দেবে। 9 পাসে কি কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নাই। শুধু শুধু উনি একটা বছর নষ্ট করলো, 8 থেকে 9 একটা বছর পড়লো, কোনো লাভ হইলো না। তো সে কি করলো? এই কষ্টে কি খেলো বলো তো? বিষ খেলো। তো আমার সাথে সাথে সবাই কমেন্ট করো 9 পাস, PAS এভাবে বানান করবা, ঠিক আছে। 9 পাস আন্টি এই কষ্টে কি খাইছিল বলো তো? বিষ খেলো। 9 পাস আন্টি বিষ খেলো, এটা মাথায় রাখবা, ঠিক আছে। 9 পাস আন্টি বিষ খেলো। তো ভাইয়া 9 পাস আন্টিতে কি হলো? 9তে মনে রাখবা ভাইয়া নাইট্রোজেন। 9তে কি ভাইয়া? নাইট্রোজেন। পাশে কি হলো ভাইয়া? পিতে ফসফরাস, এসে আর্সেনিক। পিতে ফসফরাস, এসে আর্সেনিক। 9 পাস আন্টি, 9 পাস আন্টি তো আমি লিখতে ভুলে গেছি, ঠিক আছে। 9 পাস আন্টি কি খেলো বলো তো? বিষ খেলো। তাহলে পাশতে হচ্ছে ফসফরাস, এসে আর্সেনিক। আন্টিতে কি? অ্যান্টিমনি, ঠিক আছে, এসবি সংকেত। অ্যান্টিমনি সংকেত আবার এটি দিয়ে দিও না, এসবি। তাহলে 9 পাস আন্টি বিষ খেলো। বিষে কি বলতো? বিসমাথ। এরা সবাই কি? এরা সবাই হচ্ছে তোমার নিকটোজেন্স বা গ্রুপ 15 মৌল। 9 পাস আন্টি বিষ খেলো, ওকে, এটা মাথায় রাখবা। 9 পাস আন্টি বিষ খেলো। তো 9তে নাইট্রোজেন, পাশে হচ্ছে ফসফরাস আর আর্সেনিক, আন্টিতে অ্যান্টিমনি, বিশতে হচ্ছে বিসমাথ, আর খেলোতে কিছু নাই, ওকে। সো নিকটোজেন্স মৌল কারা? দেখো তো এই যে পাশের পিতে কি ছিল? ফসফরাসটা ছিল। সো এখানে ওইটাই আসছে কিন্তু এই যে পি, 9 পাশের পিটা, ঠিক আছে, বাকি তার কোনোটা মেলে নাই। সো হ্যাঁ যারা থ্যাংক ইউ, যারা হচ্ছে কষ্ট করে লিখছে যে পাশ বানান, যারা বাংলায় লিখছো তাদের কিন্তু এটা মনে থাকবে না আর কি। পাশ বানান আমি বলছি ইংলিশে লিখবা PAS, পাস, ঠিক আছে। পাস বানান কিন্তু PASS, বাট আমরা এখানে মনে রাখার জন্য PAS, পিতে ফসফরাস, এস এ আর্সেনিক। তাহলে 11 অ্যান্সার ডি হবে। 12 নাম্বার, নিচের কোনটি পানিতে দ্রবণীয় বলতো? কোনটি পানিতে দ্রবণীয়? নিচের কোনটি পানিতে দ্রবণীয় বলো? নিচের কোনটি পানিতে দ্রবণীয়? নিচের কোনটি পানিতে দ্রবণীয়? 12 এ, 12 ডি, 12 এ বলছো অনেকে, 12 ডি বলছো, 12 বি বলছো। আচ্ছা নিচের কোনটি পানিতে দ্রবণীয়? আচ্ছা দেখি বাকিরাও জানাও। এ, বি আসছে, ডি আসছে, ওকে। আচ্ছা আচ্ছা তো দেখো ভাই এটা মনে রাখবা কিভাবে? AgF মনে রাখবা, জিএফ পানিতে দ্রবণীয়, ঠিক আছে। এই যে জিএফ পানিতে মনে রাখবা কি বলতো? দ্রবণীয়। জিএফ কি মনে রাখবা? পানিতে দ্রবণীয়। যদি মনে না থাকে এটা মনে রাখবা, ঠিক আছে। লাস্টে কি থাকতে হবে? জিএফ। জিএফ মানে কি ভাইয়া? AgF, ঠিক আছে। এটা মনে রাখার জন্য মনে রাখবা AgF, মনে রাখবা জিএফ পানিতে কি বলতো? দ্রবণীয়। AgF পানিতে কি হবে? দ্রবণীয়, ওকে। AgF কি হবে? পানিতে দ্রবণীয়। AgF কি হবে? পানিতে দ্রবণীয়, ওকে। AgF পানিতে দ্রবণীয়, ওকে। AgF কি পানিতে দ্রবণীয়? হ্যাঁ
মনে রাখবা কি এজিএফ পানিতে দ্রবণীয়, ঠিক আছে, জিএফ পানিতে দ্রবণীয় মানে এজিএফ আর কি, এজিএফ মানে তোমার তো জিএফ একটাই, এজিএফ। ওকে, আচ্ছা, তো এজিএফ কি পানিতে দ্রবণীয়। তাহলে সবাই আমার সাথে কমেন্ট করে ফেলো, তাহলে মনে থাকবে, মনে রাখবা এজিএফ পানিতে কি দ্রবণীয়, কে এজিএফ। ওকে, আচ্ছা, হুম, হ্যাঁ, বাট এটা তুমি মেইনলি কি দিয়ে মনে রাখবা বলো তো, পোলার আয়নের নীতি, যেটা পোলার আয়নের ক্ষেত্রে আমরা কি জানি, পোলার আয়নের ক্ষেত্রে জানি কি, পোলার আয়ন বাড়া মানে কি বলো তো, পোলার আয়ন বাড়া মানে কি, সমযোজী বৈশিষ্ট্য বাড়া, ঠিক আছে, পোলার আয়ন বাড়া মানে কি, সমযোজী বৈশিষ্ট্য বাড়া, ঠিক আছে, পোলার আয়ন বাড়া মানে কি, সমযোজী বৈশিষ্ট্য বাড়া। আর পোলার আয়ন কখন বাড়ে, যখন অ্যানায়নের আকার কি হয়, বড় হয়, অ্যানায়নের আকার যখন বড় হয় তখন কি হয়, পোলার আয়ন বাড়ে। তার মানে তোমাকে পোলার আয়ন বাড়া মানে কি, সমযোজী বৈশিষ্ট্য বাড়া, তার মানে কি দ্রবণীয়তা কমা, তাই না। তো তোমাকে এখানে দেখতে হবে কোনটায় পোলার আয়ন কম হইছে, তো পোলার আয়ন কার কম হয়, যার তোমার অ্যানায়ন, মানে এখানে তোমার ক্যাটায়ন দেখো সবগুলাই সেম, এজি আছে তাই না, সবগুলাই ক্যাটায়ন সেম। সো অ্যানায়ন যার ছোট হবে তার কি হবে, দ্রবণীয়তা বাড়বে। সো সবচেয়ে ছোটকে ফ্লোরিন, তো এটা মেইনলি ফাজানের নীতি আমরা করছি, বা দ্রুত সলভ করার জন্য আমরা কি মনে রাখবো, এজিএফ পানিতে দ্রবণীয়। ওকে, আচ্ছা, সো আমরা কোন নীতিটা মনে রাখবো, ফাজানের নীতিটা মনে রাখবো। ওকে, আচ্ছা, এরপর আসি যৌগের সমযোজী বৈশিষ্ট্যের বৃদ্ধির ক্রম, ঠিক আছে, তো এটা কার নীতি, ফাজানের নীতি। কোন কার নীতি, ফাজানের নীতি। ওকে, সো এবার যেটা মনে রাখবা, যৌগের ক্ষেত্রে কার বৃদ্ধি ক্রম বা হ্রাসের ক্রম, সেটার ক্ষেত্রে আমরা যাব ফাজানের নীতিতে। আর হচ্ছে মৌলের ক্ষেত্রে আমরা যাব কোন নীতিতে, আধা বিক্ষেপের যে নীতিটা তোমাদেরকে শিখাইছি ওই নীতিতে যাবা আর কি। ওকে, সো এটা মাথায় রাখবা। সো দেখো ফাজানের নীতিতে তুমি চিন্তা করো যে সমযোজী বৈশিষ্ট্যের বৃদ্ধির ক্রম, সো ভাইয়া পোলার আয়ন, পোলার আয়ন বাড়া মানে কি, পোলার আয়ন নামে শেষে গেছে আয়ন কথাটা আছে, তো পোলার আয়ন বাড়া মানে হচ্ছে আয়নিক যৌগ, ঠিক আছে, আয়ন মানে কি, আয়নিক যৌগ, পোলার আয়ন মানে আয়নিক যৌগ, যৌগটা কি হবে, আয়নিক যৌগ। এবং আয়নিক যৌগের কি বৈশিষ্ট্য হবে তাহলে, সমযোজী বৈশিষ্ট্য। তাহলে ভাইয়া পোলার আয়ন বাড়া মানে কি বাড়া, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য বাড়া। পোলার আয়ন বাড়া মানে কি ভাইয়া, সমযোজী বৈশিষ্ট্য বাড়া, ঠিক আছে। তাহলে সমযোজী বৈশিষ্ট্য বাড়লে তোমার কি হয়, দ্রাব্যতা কমে, ঠিক আছে, তারপরে হচ্ছে গলনাঙ্ক কমে, এগুলা কি হতে থাকে বলতো, কমতে থাকে, কারণ আয়নিকের এগুলো বেশি হয়, তাই না। সো এখন বলেছে কোনটা সমযোজী বৈশিষ্ট্য বেশি, তার মানে যার পোলার আয়ন বেশি তার সমযোজী বৈশিষ্ট্য কি হবে বলতো, বেশি হবে। এখন আমাকে জানতে হবে পোলার আয়ন কখন বেশি হয়। সো চার্জ বেশি হলে পোলার আয়ন বেশি হয় একটা টার্ম, আর একটা হচ্ছে ক্যাটায়নের আকার ছোট হলে আর অ্যানায়নের আকার বড় হইতে হবে, ঠিক আছে। সো ভাই এখানে কিন্তু ক্যাটায়ন সবগুলাই সেম, সো পোলার আয়ন বড় হওয়ার জন্য আমাকে কি হইতে হবে, অ্যানায়নের আকার বড় হইতে হবে। সো এখানে অ্যানায়ন বড় কোনটা আছে দেখো তো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিনের মধ্যে আয়োডিন, ফ্লোরিন তো এখানে নাই, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিনের মধ্যে সবচেয়ে বড় কে, আয়োডিন, তুমি নিচে নামতেছো, আয়োডিন সবচেয়ে বড়, তার মানে এখানে পোলার আয়ন সবচেয়ে বেশি হবে কার, এজিআই এর পোলার আয়ন সবচেয়ে বেশি হবে। কার সবচেয়ে বেশি হবে, এজিআই, তারপরে কি হবে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তাই না, তার মানে কি এজিবিআর, তারপরে কি হবে এজিআই, এজিবিআর, এজিআই, এজিবিআর, তারপরে কি হবে এজিসিএল, এজিআই, এজিবিআর, এজিআই, এজিবিআর, এজিসিএল। তাহলে অ্যানসার কোনটা হবে, অ্যানসার কিন্তু হবে এ নাম্বারটা, অ্যানসার কিন্তু হবে এ নাম্বারটা, অ্যানসার হবে এ নাম্বারটা। তোমাদের কি কারো ক্লাস বারবার আটকাচ্ছে বলো তো দেখি, ক্লাস কি তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছো নাকি একজনেরই আটকাচ্ছে, সবাই একটু বলো তো দেখি। 13 নাম্বার কোশ্চেন আনসার কোনটা হবে, এ নাম্বারটা হবে, ফাজানের নীতি। ফাজানের নীতিটা কি সবার ক্লিয়ার হইছে, একটু কমেন্ট করে জানাও তো, ফাজানের নীতিটা সবার ক্লিয়ার হইছে নাকি। বাকিদেরও কি আটকে যাচ্ছে তোমাদের, তাহলে নেট সমস্যা, আমার এখানে তো ফুল ওকে আছে। কোনটি নিরপেক্ষ অক্সাইড, এরপরে এই কোশ্চেনের সবাই অ্যানসার দাও, কোনটি নিরপেক্ষ অক্সাইড বলো। এই যে যারা যারা ক্লাস করতেছো, এই যে 60 জনের মতো আসো, সো তোমরা এই যে সবাই রিয়াক্ট দাও না কেন, সবাই রিয়াক্ট দিবা, রিয়াক্ট না দিলে এই যে ক্লাস করতেছো 73 জন, বাট এই যে রিয়াক্ট দিচ্ছে মাত্র কয়জন, 43 জন। সবাই হচ্ছে অ্যাডমিশন ওয়ারিয়ার্স পেজে কানেক্টেড হয়ে যাবে, অনেকে হচ্ছে গ্রুপ দিয়ে ক্লাস করবে, অনেকে ইয়াদে ক্লাস করো, সবাই হচ্ছে অ্যাডমিশন ওয়ারিয়ার্স পেজে কানেক্টেড হয়ে যাবে এবং রিয়াক্ট দিবে, কারণ পেজে হচ্ছে একটা ইস্যু হয়েছে, যার কারণে আসলে তোমাদেরকে রিয়াক্ট দিলে বেটার আর কি, পেজের জন্য বেটার। ওকে, তো সবাই একটু চেষ্টা করবে রিয়াক্ট দেওয়ার এবং কমেন্ট করার আর কি বেশি বেশি। ওকে, অল ক্লিয়ার না, আমার এখানেও তো ক্লিয়ার, এই যে আমার এখানে তো স্পিড নেট শো করে আর কি, আমি যে ওবিএস এর ক্লাস নিচ্ছি, সো এখানে স্পিড দেখাচ্ছে আর কি, আমার স্পিড তো এখানে গ্রিন দেখাচ্ছে পুরোপুরি। সো এখান থেকে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই, সো তোমাদের ওখান থেকে হয়তো বা নেটের প্রবলেম হইতে পারে। ওকে,
আচ্ছা, তো দেখো নিরপেক্ষ অক্সাইড কারা? সো মনে রাখবে নিরপেক্ষ অক্সাইড হচ্ছে কোনো পানি নাই, ঠিক আছে, কোনো পানি নাই, ঠিক আছে, কোনো পানি নাই। সবাই আমার সাথে কমেন্ট করো, কোনো পানি নাই, ঠিক আছে, নাইট্রাস অক্সাইড, কোনো পানি নাই, এটা একটু সবাই কমেন্ট করে ফেলো তো, কোনো পানি নাই। ওকে, এটা হচ্ছে কি বলো তো? হ্যাঁ, এই যে নিরপেক্ষ অক্সাইড, মিষ্টি অলরেডি কমেন্ট করে ফেলছো, কোনো পানি নাই, কোনো পানি নাই, এটা একটু সবাই কমেন্ট করে ফেলো, কোনো পানি নাই। আচ্ছা, তাহলে কি হলো? কোনো পানিতে হচ্ছে কার্বন মনোক্সাইড, NO, H2O, N2O, ঠিক আছে, এটা সবাই কি নিরপেক্ষ অক্সাইড। তাহলে এখানে আমরা যদি হয় মোহাম্মদপুরে নেট প্রবলেম, মোহাম্মদপুরে, আচ্ছা তাহলে এটার জন্য আসলে সরি, আমি কেন যে আসলে নেট প্রবলেম। আচ্ছা, তোমরা একটু কষ্ট করে ক্লাস করো, সমস্যা নেই, ডাটা দিয়ে ক্লাস করো। তাহলে কোনো পানি নাই, সো দেখো নিরপেক্ষ অক্সাইড তাহলে কারা? কোনো পানি নাই, তাহলে এখানে দেখো CO2 আছে, তাহলে এটাও হবে না, Na2O না, কিন্তু এই যে Na2O না, এটা তো সোডিয়াম, ঠিক আছে, সোডিয়াম না, এটা কিন্তু N2O, Na2O দেখে Na2 আর N2O কিন্তু দুটো আলাদা জিনিস। ওকে, কোথায় নাইট্রোজেন আর কোথায় সোডিয়াম, সো কোনটা হবে বলো তো? এই যে কোনো, নোতে কি ছিল? NO, এটা কি নিরপেক্ষ অক্সাইড, কোনো পানি নাই। ওকে, আচ্ছা, এরপর আসি sp2 সংকরায়নের উদাহরণ তোমাকে আজ করা হয়েছে, sp2 সংকরায়নের উদাহরণটা এরপর সবাই দিয়ে ফেলো, sp2 সংকরায়নের উদাহরণ। সাভারেও নেট প্রবলেম, আচ্ছা সাভারে নেট প্রবলেম হলে আমি কিভাবে ক্লাস নিচ্ছি? আমি তো সাভারে বসেই ক্লাস নিচ্ছি। সাভারে নেট প্রবলেম হয়তো বা এলাকায় নেট প্রবলেম হতে পারে, সো প্রবলেম নাই, তোমরা একটু কষ্ট করে ক্লাস করো, যাদের নেট প্রবলেম হচ্ছে একটু ট্রাই করো, হয়ে যাবে। ওকে, আচ্ছা, সো দেখো sp2 সংকরায়নের উদাহরণ, sp2 সংকরায়নের উদাহরণ, sp2 সংকরায়নের উদাহরণ কোনটা? ইথিলিন, CH4, CCl4, NH3, কোনটা বলো তো? কোনটা হবে आंसर? কোনটি তোমার হচ্ছে sp2। সো sp2 মেইনলি কি দেখো, ইথিলিন আছে, CH4 আছে, CCl4 আছে, NH3 আছে, সো এটা কিন্তু দেখে অনেক সময় বলে দেওয়া যায়। ইথিলিন মানে কি বলো তো? ইথিলিন মানে কি বলতো? ইথিন, ইথিনকে আমরা কি বলি? ইথিলিন বলি, তাই না? ইথিন, ইথিনে কি থাকে ভাই? ইথিন, মিথ, ইথ, ইথ মানে কি দুইটা কার্বন, সো দুইটা কার্বন হইলো ইথিলিন, যেহেতু ডাবল বন্ড থাকবে তো ডাবল বন্ড হইলো, তাহলে এই কার্বনে দুইটা পূরণ হলো, বাকি দুইটা কি হবে? হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে আর কি, তাহলে CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে ইথিলিন বা ইথিনের সংকেত। তো আমি তো আগেই বলছি ভাই, দুইটা থাকলে কি হয়? দুইয়ের ক্ষেত্রে দুই, একের ক্ষেত্রে তিন, তিনের ক্ষেত্রে এক, আর দুইয়ের ক্ষেত্রে কি হয়? দুই হয়। সো ডাবল বন্ড যেহেতু আছে, তার মানে সংকরণ কি হবে? sp2 সংকরণ বিদ্যমান। তার মানে কোনটা হবে आंसर? 15 आंसर হবে এ নাম্বারটা, 15 आंसर হবে এ নাম্বার। এই যে কে লেখছে, এই যে ভুল লেখছো সংকেত, সুহাসিনী তুমি যে সংকেত লেখছো এটা ভুল হবে, CH2 হবে। ওকে, ইথিলিনের সংকেত, তুমি কার্বনের আরেকটা হাত এখনো ফাঁকা আছে, ওই হাতটা পূরণ করে দাও। ওকে, আচ্ছা 16 নাম্বার, নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে কোন ধরনের আকর্ষণ বল বিদ্যমান? 17-18 সালে আসা কোশ্চেন, নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে কোন ধরনের বিদ্যমান বলো? নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে কোনটা বিদ্যমান থাকে বলো? নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে কোন ধরনের আকর্ষণ বল বিদ্যমান থাকে? নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আন্তঃনবিক, ভ্যান্ডার ওয়ালস, স্থিতিক, কি নাম লিখছো ওটা টাইপিং মিলছে, আর হচ্ছে আন্তঃপারমাণবিক, বলো কোনটা হবে? নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে ভাই মনে রাখবা, কোনটা বানান ভুল, আচ্ছা নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে ভাই মনে রাখবা কি বল থাকে বলতো? ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল থাকে। এটা কার মধ্যে থাকে? নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল থাকে। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট জ্ঞানমূলক, এটা হচ্ছে জেইউডি 17-18 সালে আসা কোশ্চেন। সো কোশ্চেন যে সবই যে রিঅ্যাকশন আসবে বা সবই যে ম্যাথ আসবে এরকমটা না, জ্ঞানমূলক কিছু আসবে। যে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে ভাই কি বন্ধন থাকে? আকর্ষণ বল, ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল বিদ্যমান থাকে। তাহলে 16 অ্যান্সার কোনটা হবে? বি নাম্বার হবে, এটা ইজি কোশ্চেন। আচ্ছা নেক্সটে যাই, কোন যৌগটি হাইড্রোজেন বন্ধন তৈরি করে? কোন যৌগটি হাইড্রোজেন বন্ধন তৈরি করে বলো? কোন যৌগটি হাইড্রোজেন বন্ধন তৈরি করে? কোন যৌগটি হাইড্রোজেন বন্ধন তৈরি করে বলো? কোন যৌগটি হাইড্রোজেন বন্ধন তৈরি করে? 17 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও তো। 17 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও তো। 17
এরপর সবাই 17 নম্বর কোশ্চেনের আনসার দিয়ে দাও। 17 বলো কোন যৌগটি হাইড্রোজেন বন্ধন তৈরি করে। আচ্ছা তোমরা যেটা বিসিডি আনসার দাও তোমরা একটু মানে তোমার হচ্ছে দাগ নাম্বার সহ দিবা, আসলে আগেরটার নাকি পরেরটার আনসার দিছো এটা আসলে বুঝতে একটু টাফ হয়। ওকে 17 বি বলছো, 17 বি বলতেছো, লবণ বলতেছো, আচ্ছা লবণ, আচ্ছা সুয়াসিরিন বলছো ডি। ওকে 17 সি, আচ্ছা বি আসছে, সি আসছে, ডি আসছে। ওকে আচ্ছা আরো দেখি সবাই কমেন্ট করো। ওকে ডি বলছো, আচ্ছা আচ্ছা আরেকজন বলছো অ্যামোনিয়াম ক্লোরাইড। ওকে এটা হচ্ছে একটা একটু বিতর্কিত আছে, সো এই জন্য আমি তোমাদের অ্যান্সার নিচ্ছি। চিনি হবে ভাই, চিনি। আচ্ছা এমনি নাহিদুল বলছে চিনি। হুম আচ্ছা তো দেখো এইটার অ্যান্সার হবে, এটা ডি দিচ্ছে অনেকেই, ডি একদিক দিয়ে রাইট হয়, বাট এখানে অ্যান্সার হবে কোনটা বলো তো? চিনি। কোনটা রাইট হবে? অ্যান্সার হবে চিনি। ঠিক আছে কোনটা হবে? C6H12O6। ঠিক আছে এটার অ্যান্সার কি হবে? চিনি হবে আর কি। ঠিক আছে সুক্রোজ হবে। ঠিক আছে তোমার হচ্ছে সরি চিনিতে কি থাকে বলো তো? গ্লুকোজ আর সুক্রোজ মিলে থাকে না। চিনিতে কি কি থাকে? গ্লুকোজ আর কি থাকে বলতো? সুক্রোজ থাকে। চিনিতে কি থাকে? গ্লুকোজ থাকে আর কি থাকে বলতো? সুক্রোজ থাকে। এই গ্লুকোজে কি থাকে? ওএইচ থাকে না? এই গ্লুকোজের মধ্যে কি থাকে বলতো? এই গ্লুকোজের মধ্যে কি থাকে? ওএইচ থাকে না? গ্লুকোজের মধ্যে কি থাকে? ওএইচ থাকে না? এই ওএইচ এ কিন্তু তোমার হাইড্রোজেন বন্ধন বিদ্যমান। এই ওএইচ এ কিন্তু আমাদের কি বন্ধন বিদ্যমান? হাইড্রোজেন বন্ধন বিদ্যমান। ওকে সো এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে অ্যানসার কোনটা হবে? সুক্রোজ। অ্যানসার কোনটা হবে? সুক্রোজ হবে। ঠিক আছে অ্যানসার কোনটা হবে? তোমার হচ্ছে সুক্রোজ মানে হচ্ছে চিনি হবে আর কি। ঠিক আছে অ্যানসার কোনটা হবে? চিনি হবে। কিভাবে হইলো বুঝতে পারছো? কারণ সুক্রোজ তৈরি কি দিয়ে? গ্লুকোজ আর ফ্রুক্টোজ, তাই না? গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে কি তৈরি হয়? তোমার হচ্ছে সুক্রোজটা তৈরি হয়, গ্লুকোজ আর ফ্রুক্টোজ। সো C6H12O6। সো তুমি যদি গ্লুকোজের স্ট্রাকচারের দিকে তাকাও ওখানে কিন্তু OH থাকে। সো OH এর ওখানে কি থাকে? হাইড্রোজেন বন্ধনটা থাকে। সো সেখান থেকে তুমি বলবা যে কোনটায় হাইড্রোজেন বন্ধন বিদ্যমান? চিনিতে হচ্ছে কি হাইড্রোজেন বন্ধন বিদ্যমান। ওকে এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডও রাইট হয়, বাট এটা হচ্ছে অনেকটা বলা যায় যে উইক, এর থেকে মেইনলি চিনিটাই হচ্ছে বেশি তোমার অ্যাপ্রোপ্রিয়েট হয়। সো চিনিটা দাগানো বেটার হবে। ওকে বা সুক্রোজ দাগানোটা বেটার হবে। আচ্ছা 18 নম্বরে আসি। সো কার্বন কার্বন বন্ধনীতে বন্ধন দূরত্ব সবচেয়ে কম কোন সংকরণের ক্ষেত্রে? বন্ধন দূরত্ব সবচেয়ে কম কোনটার ক্ষেত্রে বলো? নেট প্রবলেম করতেছে, তুমি একটু নেটটা অফ করে অন করো আশা করি, বা এয়ারপ্লেন মোড অন করে অফ করো আশা করি ঠিক হয়ে যাবে। আচ্ছা আরেকটা বিষয় বলে রাখি, যাদের হচ্ছে শীতকালে বেশি ঘুম আসে বা হচ্ছে দেখা গেছে যে শীতে কিন্তু ঘুম আসে, আমারও আসতো আর কি। ঠিক আছে সো কারণ কি যে আবহাওয়াটাই এমন থাকে যে আমাদের ঘুম চলে আসে, বাট গরমকালে কিন্তু ঘুম আসে না। তো তোমার কাজটা কি হবে? গরমের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা। তো সেটার জন্য তুমি কি করতে পারো? সেটার জন্য হচ্ছে তুমি আবার লেপের নিচে ঢুকে যেও না, লেপের নিচে ঢুকে গেলে আর পড়া হবে না। তো তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে একটা হিটার কিনবা। ঠিক আছে একটা রুম হিটার কিনবা, রুম হিটার কিনতে পারো একটা। সো রুম হিটারের দাম কিন্তু বেশি না, হ্যাঁ দামি রুম হিটারও আছে, 6-7 হাজার টাকাও আছে, আবার 1-1.5 হাজার টাকার মধ্যে অনেক রুম হিটার আছে আর কি। যদিও এগুলা কিন্তু খুব একটা ভালো না আর কি, রিস্কি থাকে, বাট এখনকার যেগুলো আছে মোটামুটি আর কি ভালোই। তুমি হচ্ছে এটা বেশিক্ষণ চালায় রাখবা না, কিছুক্ষণ চালায় রেখে রুমটাকে গরম করবা, গরম করে আবার পড়তে বসবা, তাহলে কিন্তু তোমার ঘুম ঘুম বা ঝিমানি ভাবটা আসবে না। ঠিক আছে সো পড়তে হবে তোমাকে, আসছে মাত্র 1.5 মাস, এখন যদি খালি ঘুমে চিন্তা করো হবে? এখন তোমাকে চিন্তা করতে হবে কি কিভাবে আমার পড়া যায়। সো রুম হিটার কিনবা, দেন হচ্ছে একটা ওয়াটার ফ্লাস্ক কিনবা আর কি। ঠিক আছে কারণ দেখা যাচ্ছে তোমার পানি গরম করে খাওয়া লাগবে আর কি, রাতে তো পানি খাওয়া লাগবে। তো তুমি যদি ঠান্ডা পানি খাও দেখবে গলা বসে গেছে। তো আমার সময় আমি এভাবেই করছি। সো একটা ওয়াটার ফ্লাস্কও কিনছিলাম, সেখান থেকে হচ্ছে মনে করো তুমি পানি মিশাই মিশাই খাবা, কারণ বোতলে একবার গরম করে আনলে কিছুক্ষণ মধ্যে দেখবা পানিটা আবার ঠান্ডা হয়ে গেছে। সো কি করবা? একটা ওয়াটার ফ্লাস্ক রাখবা, যার ফলে কি হবে পানি আর কি মাঝে মধ্যে মিশাবা আর কি, মিশালে পানিটাও থাকবে, কারণ শরীরও তো অসুস্থ করা যাবে না। সো রুম এই দুইটা জিনিস একটু কিনবা, টাকা একটু খরচ হবে,
বাট এই খরচটা যদি তোমার ট্রান্সফার ক্ষেত্রে হেল্পফুল হয় তাহলে কেন খরচ করবা না? যেখানে তোমার প্রাইভেটে পড়তে গেলে লাখ লাখ টাকা খরচ করা লাগতেছে, সেখানে মাত্র 2-3 হাজার টাকার মধ্যে তোমার একটা যদি ভালো পড়াশোনার এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় তাহলে অবশ্যই খরচ করা এখানে তোমার জন্য ভালো সিদ্ধান্ত হবে আর কি। ওকে, সো এই কাজটা করতে পারো। সো ইনশাল্লাহ এরকম করলে, বা রুম হিটার প্লাস হচ্ছে তুমি যদি একটা রুম হিটার বলতে একটা ছোট ফ্যান টাইপের আর কি, গরম বাতাস বের হবে, সো এরকম, আর হচ্ছে ওয়াটার ফ্লাস্ক, এই দুইটা কিনে তুমি আপাতত পড়তে থাকো, কারণ সামনে যেহেতু শীতকাল আসতেছে, সো প্রস্তুতি আমাদের ভালো মতো নিতে হবে। ওকে, আচ্ছা, সো আশা করি এরপরে আর ঘুম আসবে না। এরপর আসি ভাই, কোনটিতে বলা হয়েছে কি কার্বন কার্বন বন্ধনীতে বন্ধন দূরত্ব সবচেয়ে কম? ওকে, বলো দ্রুত, এটা আনসার দিছো তোমরা? আচ্ছা, সো বন্ধন দূরত্ব সবচেয়ে কম কার্বন, তোমার হচ্ছে কার্বন কার্বন বন্ধন দূরত্ব সবচেয়ে কম। সো কি কি আছে? sp আছে, sp2 আছে, আর একটা কি আছে বলো তো? sp3 আছে। সো বলা হয়েছে কোনটায় বন্ধন দূরত্ব সবচেয়ে কম। সো আমাদের যেটা মনে রাখতে হবে, দেখো দেখো এটা এটার ক্ষেত্রে মানে কার্বন কার্বন বন্ধন দূরত্ব আছে, আর একটা কি আছে বলতো? কার্বন হাইড্রোজেন বন্ধন দূরত্বও কিন্তু আমাদের আছে। সো আমরা একটা মুখস্থ করি আগে। সো দেখো এটা হচ্ছে 1.54, কত? 1.54 অ্যাংস্ট্রম, কত? 1.54 অ্যাংস্ট্রম। আর sp2 কত? 1.34 অ্যাংস্ট্রম। ঠিক আছে, তো একটু মানগুলো একটু কমেন্ট করো। একটা হচ্ছে 1.54 আর একটা কত? 1.34। ঠিক আছে, একটা হচ্ছে 1.54 আর একটা কত? 1.34। আচ্ছা, sp3 1.54, হ্যাঁ ঠিক আছে, 1.54 আর এটা কত? 1.34। আচ্ছা, আর sp এর ক্ষেত্রে কত হবে বলো তো? 1.20। কারণ কি দেখো, sp3 হচ্ছে 1.54, sp2 কত? 1.34। দুইটার মাঝখানে ভাই গ্যাপ কত বলো তো? এই যে 54 আর 34 এর মধ্যে গ্যাপ কত? 20 না? তার মানে এইটা কত হবে? sp হলে কত হবে? 1.20 হবে। ঠিক আছে, 1.20। তাহলে sp 1.20, sp2 হচ্ছে 1.34, আর sp3 কি 1.54। সো মান দিনটা একটু সবাই কমেন্ট করে ফেলবা। আচ্ছা, সো দেখো এখন আসি হচ্ছে আমরা দেখো কোনটায় বন্ধন দূরত্ব তাহলে কম হলো? sp তে কি হইলো? বন্ধন দূরত্ব সবচেয়ে কম হলো 1.20 অ্যাংস্ট্রম মাত্র। ঠিক আছে, সো কোনটায় কম হইলো? sp তে। কোনটায় কম হলো? sp তে। sp3 তে 1.54, sp2 তে 34, আর sp তে কত? 20 আর কি। ঠিক আছে, তাহলে 20, 34, 54 এভাবে মুখস্থ করবা, 1 পয়েন্ট দরকার নাই, 20, 34, 54। সো সবচেয়ে কম কার? তোমার হচ্ছে sp তে। ওকে, তাহলে অ্যান্সার কোনটা হবে? sp। 20, 34, 54, 20, 34, 54। নিচের কোন মৌলটি এস ব্লক মৌল? ঠিক আছে, এস ব্লক মৌল। এস ব্লক মৌল কারা? গ্রুপ 1 আর গ্রুপ 2। ঠিক আছে, মেইনলি গ্রুপ 1 আর গ্রুপ 2, কারণ এসে কয়টা ইলেকট্রন থাকতে পারে ভাইয়া? দুইটা ইলেকট্রন থাকতে পারে, s1 আর s2 থাকতে পারে, তাই না? এস এর বেশি তো থাকতে পারে না। সো গ্রুপ 1 হবে, আর গ্রুপ কি হবে বলো তো? 2 হবে। আচ্ছা, সো গ্রুপ 1 এবং গ্রুপ 2 যদি হয় তাহলে বলো কোন ব্লকের মৌল এস ব্লক মৌল? তুমি গ্রুপ 1 আর গ্রুপ 2 তে কি আছে? এই যে হাইড্রোজেন, হিলিয়াম। হিলিয়ামে কি হলো? 1s2, ইলেকট্রন মিনিমাম বেশি 1s2। তার মানে অ্যান্সার কোনটা হবে? 19 এর অ্যান্সার হবে ডি নাম্বারটা। 19 এর অ্যান্সার হবে কোনটা ভাইয়া? ডি নাম্বারটা। 20 নাম্বার, কোন মৌলটি উপধাতু? বলো তো দেখি, কোন মৌলটি উপধাতু? হ্যাঁ, 19 এর অ্যান্সার দিছো অনেকে। এবার সবাই 20 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও। কোন মৌলটি উপধাতু? 19 এর ডি, 19 এর ডি। ওকে, এসপি। আচ্ছা, এবার 20 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও। 20। দেখো 20 নম্বরে বলা হয়েছে কোনটি উপধাতু? উপধাতু মনে হয় কি কি ট্রিক্স কি? জি বেআই, আমার সাথে সাথে কমেন্ট করো। জি বেআই আসতেছি, আসতেছিটা এভাবে কমেন্ট করবা, মানে লিখবার কি কমেন্টে। ঠিক আছে, আমি যেভাবে লিখছি আসতেছি, আমরা মেসেঞ্জারে যেভাবে টাইপ করি, জি বেআই আসতেছি সাবধানে। ঠিক আছে, জি বেআই আসতেছি সাবধানে। ওকে, জি বেআই আসতেছি সাবধানে। আমার সাথে সাথে সবাই কমেন্ট করে ফেলো, জি বেআই আসতেছি সাবধানে। তো ভাইয়া জিতে কি হলো? জিতে ভাইয়া জার্মেনিয়াম। জিতে কি? জার্মেনিয়াম। বেআইতে কি ভাইয়া? বেআইতে হচ্ছে বোরন। আসতেছি দেখো আর্সেনিক, টেলুরিয়াম, সিলিকন। আসতেছি, জি বেআই আসতেছি। কিসে আসতেছি? সাবধানে আসতেছি। সাবধানে মানে কি? এসবি। এসবি মানে কি ভাইয়া? অ্যান্টিমনি। জি বেআই আসতেছি সাবধানে। হ্যাঁ, জি বে আসছে সাবধানে। মোনালিসা সবার আগে কমেন্ট করছো, ধন্যবাদ মোনালিসাকে। সো দেখো এখানে কোনটা আছে? এই যে
আসতেছি, এই যে আসতেছি কি আছে বলতো, সি এস সি, এই যে এস আই, কি আবার এস ই দিয়ে দিও না, আসতেছে না কিন্তু আসতেছি। ওকে, তাহলে এস আই হবে, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ডি নাম্বারটা। 20 এর অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বারটা, জি বেআই আসতেছি সাবধানে। ওকে, আচ্ছা এরপর আসি 21 নাম্বার, sp3 হাইব্রিডাইজেশনের ফলে উৎপন্ন সংকর অরবিটাল কোনটি? 21 নাম্বার কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও। আচ্ছা আরেকটা কথা বলে রাখি, আমাদের কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের যে কোর্সটা আছে, কোর্সটাতে ভর্তি চলতেছে আর কি। সো আমাদের আগামীকাল হচ্ছে যে যে ইউনিটটা আছে, এই ইউনিটের ক্লাস শুরু হবে আগামীকাল থেকে। আগামীকাল গাইডলাইন ক্লাস হবে। সো তোমরা কি জে এই ইউনিটের গাইডলাইন ক্লাস চাও নাকি চাও না একটু কমেন্টে জানাও, তাহলে ইনশাআল্লাহ আমরা আগামীকাল জে এই ইউনিটের গাইডলাইন ক্লাস নিব। ক্লাসে উপস্থিত থাকবেন বা ওরিয়েন্টেশন ক্লাসে উপস্থিত থাকবেন জে সিএসসি এবং আইআইটি টপ ডিপার্টমেন্টের ভাইয়ারা। সো তোমরা কি যে এই ইউনিটেরও গাইডলাইন চাও নাকি চাও না একটু কমেন্ট করে জানাও তো। আর বলে রাখি আমাদের কিন্তু ডি ইউনিটের কোর্স অলরেডি চলতেছে। সো তোমরা যারা ভর্তি হতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে অথবা অ্যাডমিশনের যে পেজটা আছে, সেই পেজটা নক দিলেই হবে। আমাদের বলা যায় যে কোর্স কিন্তু এখন অনেকটাই বাকি আছে। সো যারা যারা এখনো ভর্তি হতে চাও, দ্রুত অ্যাডমিশনের পেজে মেসেজ দাও। এবং যে এই ইউনিটের গাইডলাইন লাগবে কার কার, সবাই একটু কমেন্টে জানাও, দেখি যে এই ইউনিটের কেমন অডিয়েন্স আছে, তাহলে আমরা যে এই ইউনিটেরও ক্লাস নিব। ওকে, আচ্ছা তো দেখো sp3 হাইব্রিডাইজেশনের ফলে উৎপন্ন সংকর অরবিটাল কয়টি? তো দেখো দেখেই বলে দেওয়া যাচ্ছে, এগুলো কি কঠিন কোশ্চেন? দেখো জেইউডি 12-13 সালে আসছে। ওকে, সো sp3 দেখো একটা s মানে এটা একটা অরবিটাল, আর p3 মানে কয়টা? 3টা। সো 3 আর 1 মিলে কয়টা হইলো? 4টা হইলো। কয়টা হইলো? 4টা হইলো। তার মানে কয়টা sp3 হাইব্রিডাইজেশনের ফলে উৎপন্ন অরবিটাল কয়টা? 4টা আর কি। ওকে, আচ্ছা তাহলে কয়টা হবে? 4টা হবে আর কি। ওকে, আচ্ছা তাহলে 4টা। ওকে, তাহলে অ্যান্সার কোনটা হবে? 21 অ্যান্সার এ নাম্বারটা। 22 কোনটি দুর্বল লিগ্যান্ড? ঠিক আছে, সবল লিগ্যান্ড এবং দুর্বল লিগ্যান্ড আসে আর কি। হ্যাঁ ইউনিটে তো হবেই ক্লাস, বাট তোমরা যারা আসো দেখি এই ইউনিটের অনেকেই প্রিপারেশন নিচ্ছ এই ইউনিটে, মেইনলি সেকেন্ড টাইম তো অবশ্যই নেওয়া উচিত। আমি বলবো যারা সেকেন্ড টাইম আসছো চোখ বন্ধ করে এই ইউনিট প্লাস ডি ইউনিট দুইটাই নেওয়া উচিত, কারণ তোমাদের একটা লাস্ট সুযোগ, রিস্ক নেওয়া যাবে না কোনো। ওকে, এটি দুইটাই তোমাদের লাগবে। ওকে, ঠিক আছে, তোমরা যেহেতু চাও তাহলে ইনশাল্লাহ আগামীকাল, আজকেই নেওয়ার কথা ছিল বাট গতকাল যেহেতু হচ্ছে আমার এই যে ক্যামেরার হচ্ছে যে কেবলটা ছিল ওটা নষ্ট হয়ে গেছিল, এই জন্য আজকে আবার যে কেবলটা নিয়ে আসলাম, যার কারণে গতকালের ক্লাসটা আজকে নিচ্ছি এবং আজকের ওরিয়েন্টেশনটা আগামীকাল হবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা এই ইউনিটের। সো আসে এবার কোনটি দুর্বল লিগ্যান্ড বলো তো? দুর্বল লিগ্যান্ড কোনটা? 21-এর 4 হবে। আচ্ছা 22 নাম্বার অ্যান্সার দাও। 22 কোনটি দুর্বল লিগ্যান্ড বলো? আচ্ছা ক্লাস টেপে। ওকে বুঝলাম, ইনশাল্লাহ নিব। আচ্ছা বলো 22 অ্যান্সার দাও। কোনটি দুর্বল লিগ্যান্ড? অ্যামোনিয়া, ফ্লোরিন, সিও, সিএন মাইনাস। বলো কোনটি দুর্বল লিগ্যান্ড? কোনটি দুর্বল লিগ্যান্ড? দ্রুত দ্রুত। 22-এর এ বলতেছে সবাই। ওকে, অ্যামোনিয়া আসতেছে অ্যান্সার। 22-এর বি আসছে, মিষ্টি বলছে 22-এর বি। ওকে, বাকিরাও জানো, বাকিরা দ্রুত দ্রুত। বাইশের এ, 22-এর এফ মাইনাস বলছে। ওকে, আচ্ছা দেখো স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের মধ্যে অ্যামোনের এক্সাম্পলটা আছে, বুঝছো? স্ট্রং ফিল্ড লিগ্যান্ডে তুমি যদি তাকাও তাহলে দেখো কি আছে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ডে কি আছে? সবচেয়ে হচ্ছে অ্যামোনিয়া, ঠিক আছে, অ্যামোনিয়া, তারপরে সিএন, তারপরে কি আছে বলতো? সিও। এটা কি স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের এক্সাম্পল, ঠিক আছে? স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের এক্সাম্পল কি? অ্যামোনিয়া, সিএন, সিও।
অ্যামোনিয়া সিএনসিও। ওকে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কে কে আছে? অ্যামোনিয়া সিএনসিও। তো অ্যামোনিয়া হচ্ছে তুমি স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের মধ্যে কি, স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের মধ্যে সিরিজে হচ্ছে অ্যামোনিয়া কম, বাট অ্যামোনিয়া যে একেবারে দুর্বল লিগ্যান্ড এটা আমি বলতে পারি না, ঠিক আছে? অ্যামোনিয়া হচ্ছে কিসের এক্সাম্পল? স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের এক্সাম্পল হচ্ছে অ্যামোনিয়া সিএন আর সিও। ওকে, আচ্ছা এরপর ছিল উইক ফিল্ড লিগ্যান্ড। উইক ফিল্ড লিগ্যান্ডে কি আছে? আয়োডিন ব্রোমিন, ঠিক আছে? আয়োডিন ব্রোমিন, তারপরে আছে কি বলতো? ক্লোরিন। আয়োডিন ব্রোমিন ক্লোরিন, তারপরে কে? ফ্লোরিন, তারপরে কি বলতো? পানি। এরা কি সবাই উইক ফিল্ড লিগ্যান্ডের এক্সাম্পল, বইয়ে দেখবা, ঠিক আছে? এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, যদি স্ক্রিনশট নেওয়া হয়ে থাকে তাহলে কমেন্ট করে স্ক্রিনশট ডান। এরা হচ্ছে কি উইক ফিল্ড লিগ্যান্ড, আর এরা কি বলতো? স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। সো দেখো সায়ানাইড স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, সিও স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, অ্যামোনিয়াও স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। উইক ফিল্ড লিগ্যান্ডে কে আছে? শুধুমাত্র ফ্লোরিনটা আছে। তাহলে অ্যানসার কোনটা হবে? অ্যানসার হবে কিন্তু ফ্লোরিন। এই স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এবং উইক ফিল্ড লিগ্যান্ড তোমাদের বইয়ে দেখবা খুব সুন্দর মতো দেওয়া আছে তৃতীয় অধ্যায়ে। ওকে, এই যে বইয়ে দেখবা খুব সুন্দর মতো উইক ফিল্ড লিগ্যান্ড এবং স্ট্রং ফিল্ড লিগ্যান্ড দেওয়া আছে। তোমাদেরকে আমি তাহলে বইটা দেখাই, তাহলে তোমাদের এটা ক্লিয়ার হবে। বই সহ দেখাই দিচ্ছি, দাঁড়াও। এই দেখো, এটা হচ্ছে বইয়ে আছে। বইয়ের কোথায় আছে? এই যে দেখো, বই এই যে একটা পেজ পাবা আর কি, এরকম একটা পেজ পাবা। এই দেখো এই পেজের এরকম দেখো নিচে লেখা আছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কারা, উইক ফিল্ড লিগ্যান্ড কারা। ওকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে এখানে একটা ছবি আছে, এই ছবির নিচে দেখবা এরকম উইক ফিল্ড লিগ্যান্ড এবং স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের তোমার হচ্ছে দেওয়া আছে। ওকে, আচ্ছা এই যে পেজটা আমি তোমাকে দেখা দিচ্ছি, পেজটা এটা হচ্ছে পেজ, আমি একটু জুম আউট করে দেখাই। এই যে এটা হচ্ছে তোমাদের পেজ, এই পেজে হচ্ছে দেখতে পারবে আর কি, ঠিক আছে? সো এটা সবার ক্লিয়ার হয়ে থাকলে, স্ক্রিনশট নেওয়া হয়ে থাকলে সবাই একটু কমেন্ট করো যে ডান। সো বইয়ের কোথায় আছে তোমাদেরকে দেখাই দিলাম। সো বইটা খুলে একটু পড়বা, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এবং উইক ফিল্ড লিগ্যান্ড জিনিসটা একটু পড়বা আর কি, তাহলে বই পড়তে হবে বেশি বেশি, ঠিক আছে? তাহলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ডের এক্সাম্পল, মানে খুবই সহজ। এই দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আর তার থেকেও বেশি উইকে, মানে উপরে সবচেয়ে বেশি ফ্লোরিন সবচেয়ে উইক, তারপরে ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন, আর তারপর সবচেয়ে বেশি মানে আরো বেশি উইকে ফ্লোরিন থেকেও বেশি উইকে পানি, ঠিক আছে? সবচেয়ে বেশি উইক ফিল্ড লিগ্যান্ড। আর স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের মধ্যে সবচেয়ে স্ট্রং কে সিও, সিএন, অ্যামোনিয়া। ওকে, আচ্ছা এটা আমরা ক্লিয়ার হয়ে যাবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা এরপর আসি ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটি? যাও ওই যে তোমার ইলেকট্রন, ডান ডান, ওকে থ্যাংক ইউ। আচ্ছা সো এরপর আসি, আচ্ছা এরপর আসি হচ্ছে ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম তোমাকে আজ করা হয়েছে। তো এটা দেখো মনে রাখবা, এটা হচ্ছে গ্রুপ 16 মৌল দেওয়া আছে, অক্সিজেন যেহেতু দেওয়া আছে গ্রুপ 16 মৌল, ঠিক আছে? তো গ্রুপ 16 মানে মনে রাখবা যে অভি নামে একটা ছেলে ছিল, বুঝছো? এই অভির সাথে সেলিনার পরিচয় হয়েছিল, ঠিক আছে? এই অভির সাথে সেলিনার পরিচয় হয়েছিল কিসের মাধ্যমে? টেলিফোনের মাধ্যমে, ঠিক আছে? অভির সাথে সেলিনার পরিচয় হয়েছিল কিসের মাধ্যমে ভাইয়া? টেলিফোনের মাধ্যমে। সো আমার সাথে সবাই একটু কমেন্ট করো, অভির সাথে সেলিনা নামে একটা মেয়ের পরিচয় হয়েছিল, ঠিক আছে? অভির সাথে সেলিনার পরিচয় হয়েছিল কোথায়? টেলিফোনে। অভির সাথে সেলিনার টেলিফোনে পরিচয়। আমার সাথে সাথে সবাই একটু কমেন্ট করে ফেলো, অভির সাথে সেলিনার টেলিফোনে পরিচয়, ঠিক আছে? অভির সাথে সেলিনার টেলিফোনে পরিচয়। তো এই অভি আর সেলিনার পরিচয় ছিল কিসে বলতো? টেলিফোনে। অভি আর কার? সেলিনার। তো অভিতে কি ভাইয়া? অভিতে হচ্ছে ভাইয়া অক্সিজেন, অভিতে অক্সিজেন ভাইয়া, সাথেতে কি? সাথেতে হচ্ছে সালফার, সেলিনাতে কি? সেলেনিয়াম। আচ্ছা কিসের পরিচয় ছিল ভাইয়া? টেলিফোনে টেলুরিয়াম। আর পরিচয়তে কি ভাইয়া? পলিনিয়াম। একটা স্ক্রিনশট নিয়ে রাখো, অভির সাথে সেলিনার টেলিফোনে পরিচয়। ওকে, অভির সাথে সেলিনার টেলিফোনে পরিচয়, একটা স্ক্রিনশট নিয়ে রাখো, অভির সাথে সেলিনার টেলিফোনে পরিচয়, অভির সাথে সেলিনার টেলিফোনে পরিচয়। সো এটা হচ্ছে কার মৌল? গ্রুপ 16 মৌল। আমরা মনে রাখবো অভি আর কার? সেলিনার। কিসে পরিচয় হয়েছিল? টেলিফোনে। সো দেখো এখানে কোথায় আছে? অভির সাথে সেলিনার টেলিফোনে পরিচয়। এখন আমরা আসি যে কি বলা হয়েছে? ইলেকট্রন আসক্তি। আমরা জানি যে উপর থেকে নিচে গেলে আধা বিক্ষেপ কি হয়? আধা বিক্ষেপ কি হয়? বাড়ে। আধা বিক্ষেপ কি হয়? উপর থেকে নিচে গেলে আমাদের আধা বিক্ষেপ বাড়ে, তার মানে ইলেকট্রন আসক্তি কি হবে?
কমবে, উপর থেকে নিচে গেলে যেহেতু আধা বিক্ষেপ বাড়ে তার মানে ইলেকট্রন শক্তি কি হবে, কমবে। সো সবচেয়ে ইলেকট্রন শক্তি কার হবে, উপরে যে আছে। সো উপরে কি আছে, অক্সিজেন আছে, তারপরে কি অভির সাথে সেলিনার টেলিফোনে পরিচয়, তাহলে অ্যান্সার কোনটা হবে, 23 এর অ্যান্সার হবে কোনটা ভাইয়া, 23 এর অ্যান্সার হবে তাহলে সি নাম্বারটা। এখানে কি অভি নামে আর কেউ আসো, সেলিনা নামে কেউ আসো? তোমাদের তাহলে পরিচয় কিন্তু টেলিফোন হয় না, তোমাদের পরিচয় কিন্তু তাহলে অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজে হয়ে গেছে আর কি, ওকে, কমেন্ট সেকশনে। সো সো দেখো এবার একটা কাজ আছে যে আমরা এই অভির সাথে সেলিনার টেলিফোনে পরিচয়, সো আমাদের অ্যান্সার কোনটা হবে বলো তো, অ্যান্সার হবে কোনটা, সি নাম্বারটা, ঠিক আছে। হ্যাঁ কিন্তু কথা আছে একটা, কিন্তু কি আছে, কথা আছে এখানে একটা, ঠিক আছে, এটা দেখে সি মনে হইলো, এখানে একটা কথা আছে। এই যে সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পলিনিয়াম সবই ঠিক আছে, ঠিক আছে, বাট মনে রাখবা অক্সিজেনের তোর ইলেকট্রন শক্তি কি হয় বলতো, এদের থেকে সবচেয়ে কম, ব্যতিক্রম। এটা কিসের এক্সাম্পল, ব্যতিক্রমের এক্সাম্পল। অক্সিজেনটা কোথায় চলে যাবে, সবার লাস্টে চলে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এই যে এই পর্যন্ত ঠিক থাকবে, অক্সিজেনটা বাদে বাকি সব ঠিক থাকবে, সালফার, সেলেনিয়াম, টেলিফোন, পরিচয়, তারপর অক্সিজেনটা কোথায় চলে যাবে বলতো, লাস্টে চলে যাবে, এটা হচ্ছে ব্যতিক্রম। তাহলে অ্যান্সার কোনটা হবে বলতো, অ্যান্সার হবে ডি নাম্বারটা। এই জন্যই এমসিকিউটা দেওয়া, ঠিক আছে, রাজশাহী বোর্ড 2025 এর কোশ্চেন। সো বুঝতে পারছো? সো এইটার অ্যান্সার দিয়ে দাও সবাই। সো এরপরে সবাই হচ্ছে এটার অ্যান্সার দিয়ে দাও, তাহলে এটা সবাই ক্লিয়ার হয়েছে, এটা কিন্তু একটু ব্যতিক্রম, সেটা মনে রাখবা। অ্যান্সার কোনটা হবে, ডি হবে, ওকে। আচ্ছা তোমাদের যদি অন্য কোনো ভালো লাগে তুমি সেটা ফলো করবে, এটা তো জোর না, যা যে আমার মতো যারা পারে না তাদের জন্য আর কি এই ট্রিক্সটা, ঠিক আছে, আমি পারতাম না এই জন্য আমি আর কি এই ট্রিক্স গুলো ইউজ করতাম। সো যারা আমার মতো মনে রাখতে কষ্ট হয় তারা আর কি ট্রিক্স ইউজ করবা, যাদের এমনি মনে থাকে তারা ওই ইউজ করবা, সমস্যা নেই, ওকে, প্যারা নেই। আচ্ছা 24 নাম্বার কোশ্চেনে আসি, নিচের কোনটির পোলারায়ন ক্ষমতা বেশি, ঠিক আছে, পোলারায়ন, ঠিক আছে, পোলারায়ন ক্ষমতা বেশি। তো পোলারায়ন মানে কি, আয়নিক যৌগের কি সমযোজী বৈশিষ্ট্য, তো পোলারায়ন কার বেশি হয়, সো চার্জ যার বেশি হয় তার পোলারায়ন বেশি হয়, ঠিক আছে। ফার্স্ট শর্ত কি, চার্জ যার বেশি। সো দেখো এই দুইটারই চার্জ কি হয়ে গেছে 2+, আর এই দুইটারই কি 3+, তার মানে আমার অপশন বুঝতে হবে কোনটা, অপশন সি হবে নাইলে ডি হবে, ঠিক আছে, অপশন সি হবে নাইলে কি হবে বলতো, ডি হবে। অ্যালুমিনিয়াম আর আয়রনের মধ্যে কি হবে, একটা অ্যান্সার হবে, তাই না? হ্যাঁ আচ্ছা। তো দেখো এখন বলা হয়েছে পোলারায়ন করার ক্ষমতা কার বেশি হবে, অ্যালুমিনিয়ামের হবে নাকি আয়রনের হবে বলতো, অ্যালুমিনিয়ামের হবে নাকি আয়রনের হবে। এখন আসি, দেখো যেহেতু আমার চার্জ দুইটারই সমান, তো সেক্ষেত্রে আমার দেখতে হবে পোলারায়ন বেশি কাজ কি, পোলারায়ন কখন বেশি হয়, যখন ক্যাটায়নের আকার কি হয় বলতো, ছোট হয় এবং অ্যানায়নের আকার কি হয়, বড় হয়, যেহেতু ফাজানের নীতি মানে ফাজিল টাইপের নীতি, মানে নেগেটিভটা বড় হইতে হবে আর ক্যাটায়নটা কি হইতে হবে, ছোট হইতে হবে। সো দেখো এখানে ভাইয়া ছোটটা কে, অ্যালুমিনিয়াম ছোট নাকি আয়রনটা ছোট বলতো, অ্যালুমিনিয়ামটা ছোট নাকি আয়রনটা ছোট, অ্যালুমিনিয়ামটা ছোট নাকি আয়রনটা ছোট। সো অ্যালুমিনিয়াম তো ভাইয়া গ্রুপ 3 এর মৌল আর আয়রন তো ভাইয়া গ্রুপ 4 এর মৌল, তার মানে ভাইয়া ছোটটা কে, ছোট কিন্তু ভাইয়া অ্যালুমিনিয়াম, ছোটকে অ্যালুমিনিয়াম, তার মানে ভাইয়া পোলারায়ন ক্ষমতা বেশি কার হবে, অ্যালুমিনিয়ামের হবে। 24 এর আনসার তাহলে কোনটা হবে, 24 এর আনসার হবে তাহলে সি নাম্বারটা। 24 এর আনসার তাহলে কোনটা হবে ভাইয়া, 24 এর আনসার হবে সি নাম্বারটা। এটা কি সবাই বুঝছো, 24 এর আনসার কিন্তু ডি হবে না, 24 এর আনসার কোনটা হবে, সি নাম্বার, 24 এর আনসার হবে সি নাম্বার, ওকে। কিভাবে করলাম আবার বলি, পোলারায়ন ক্ষমতা বেশি শর্ত কি, ফার্স্ট শর্ত হচ্ছে যে চার্জ যার বেশি তার পোলারায়ন বেশি। সো তুমি দেখলা যে এখানে 2 আছে 2টা, 3 আছে 2টা চার্জে, সো 3 যে 2টা আছে সেটা নিয়ে তোমার কাজ করতে হবে, এটা তুমি বুঝে গেলা। সেকেন্ড যেটা কাজ, এখন দুইটাই কি আছে, ক্যাটায়ন আছে, আমি জানি যে পোলারায়ন কার বেশি হয়, ক্যাটায়নের আকার ছোট হইলে আর অ্যানায়নের আকার বড় হইলে। এর মধ্যে তোমাকে ফাইন্ড আউট করতে হবে ক্যাটায়নের আকার ছোট কোনটা, অ্যালুমিনিয়াম এবং আয়রনের মধ্যে ছোট কে,
অ্যালুমিনিয়াম ছোট, আয়রন তো বড়, তাই না? কারণ অ্যালুমিনিয়াম গ্রুপ পর্যায় 3 এর মৌল, আর হচ্ছে আয়রন হচ্ছে পর্যায় 4 এর মৌল। তোমার পর্যায়টা খুললেই বুঝতে পারবা। সো পোলারায়ন ক্ষমতা বেশি হবে কার? অ্যালুমিনিয়ামের। কার বেশি হবে ভাইয়া? অ্যালুমিনিয়াম। ওকে, কোশ্চেনটা কিন্তু ট্রিকি ছিল, রাজশাহী বোর্ড 2025 এর কোশ্চেন। আচ্ছা, কোনটি নেসলার বিকারক? বলো তো দেখি, কোনটি নেসলার বিকারক? 24 आंसर সি হবে, অনেকেই ভুল করছো। ওকে, বাট এটা এই জন্যই দেওয়া। কোনটি নেসলার বিকারক? ভাইয়া খুবই সহজ, ঠিক আছে, ক্ষারীয়, ঠিক আছে, ক্ষারীয় K2HgI4, K2HgI4, K2HgI4 কে কি বলা হয়? নেসলার বিকারক। ক্ষারীয় K2HgI4 কে কি বলা হয়? তোমার হচ্ছে নেসলার বিকারক, ঠিক আছে। তো এখানে ক্ষারীয় মানে কি আসবে? KOH আসবে বা NaOH আসবে আর কি, KOH প্লাস K2HgI4 কে কি বলা হয় একসাথে? নেসলার বিকারক বলা হয়। K2HgI4 প্লাস KOH। সো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে তোমার হচ্ছে K2HgI4 প্লাস KOH। ওকে, এরপর আসি তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম কোনটা? তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম কোনটা? এখন এটা আসলে বিতর্কিত কোশ্চেন, এটা অ্যালুমিনিয়াম 3+ হয় অ্যান্সার, বাট আরেকটা ব্যাখ্যা যেটা আছে সেটা হচ্ছে যে তোমার ডি অরবিটাল যেটা আছে, ঠিক আছে, অ্যালুমিনিয়াম এবং আয়রনের মধ্যে হচ্ছে ডি অরবিটাল আছে হচ্ছে আয়রনে। সো সেক্ষেত্রে আয়রনকে অনেকে কনসিডার করে। সো এটা আসলে বলা যায় যে কোনটা যে অ্যান্সার নেবে এটা আসলে শিওর না, তবে আমার ব্যাখ্যা অনুযায়ী অ্যালুমিনিয়াম 3+টা রাইট হওয়া উচিত, বাট Fe3+টাও আরেক দিক দিয়ে রাইট হয়। 3 নাম্বার পয়েন্টের কথা যদি তুমি চিন্তা করো, সেখানে যে একটা ডি অরবিটাল আছে আর একটা ডি অরবিটাল নাই। সো 3 নাম্বার পয়েন্টে কিন্তু আমাদের এখানে ওইভাবে বলা নাই। সো 3 নাম্বার পয়েন্ট অনুযায়ী আবার Fe3+ও হয়। সো অ্যালুমিনিয়াম 3+টা রাইট, আবার Fe3+টাও অনেকাংশে রাইট হয়। সো এটা একটু বিতর্কিত কোশ্চেন। ওকে, আচ্ছা, কিছু কোশ্চেন থাকে এরকম বিতর্কিত দিয়ে দেয়। তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম, ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম। সো এটা একটু মুখস্থ করে ফেলি। আসো দেখো, সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কে? ফ্লোরিন। ফ্লোরিনের বা তড়িৎ ঋণাত্মকতার মান কত? ফ্লোরিন 4, ঠিক আছে, ফ্লোরিন 4। ওকে, দ্বিতীয় তড়িৎ ঋণাত্মক মৌল কে? ভাই অক্সিজেন। অক্সিজেন কত? 3.5। ফ্লোরিন 4, F তে ফ্লোরিন, F তে 4। ফ্লোরিন কত হবে? 4 হবে। অক্সিজেন কত হবে ভাই? 3.5। ওকে, আচ্ছা, ক্লোরিন কত ভাইয়া? ক্লোরিন হচ্ছে কত? 3, ঠিক আছে, ক্লোরিন কত? 3। তাহলে ফ্লোরিন 4, অক্সিজেন 3.5, আর ক্লোরিন কত বলতো? 3 হবে আর কি। তো সবচেয়ে বেশি কে? ফ্লোরিন, তারপরে অক্সিজেন, তারপরে কি আছে বলতো? ক্লোরিন, ঠিক আছে, ফ্লোরিন, অক্সিজেন, ক্লোরিন। তাহলে 26 এর आंसर কোনটা হবে? 26 এর आंसर হবে কিন্তু এ নাম্বারটা। ওকে, মানগুলো মুখস্থ করবা তাহলেই হবে। ফ্লোরিন, অক্সিজেন, ফ্লোরিন 4, অক্সিজেন 3.5, কারণ সবচেয়ে বেশি তৈরি মৌল হচ্ছে ফ্লোরিন 4, F তে ফ্লোরিন, F তে 4। ক্লোরিন কত? ফ্লোরিনের নিচে কি আছে? ক্লোরিন আছে। ফ্লোরিন যদি 4 হয়, ক্লোরিন 1 কম হবে, মানে 3 হবে। অক্সিজেন কত হবে? 3.5 হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এইটা আমরা যদি ক্লিয়ার হয়ে যাই, তারপর আমরা যাই 27 নাম্বার কোশ্চেনটা। এস ব্লক মৌলের সংখ্যা কয়টা? সো এস পি ডি এফ। তো এস কয়টা ভাইয়া? 14টা। পি কয়টা? 36টা। সবাই একটু মানগুলো কমেন্ট করো। 14, 36। দেখো ডি কি হবে? 14 এর উল্টা। 14 মানে কত? 14। তাহলে ডি কি হবে? 41 মানে 41। আর এফ কয়টা? 27টা। এফ কয়টা ভাইয়া? 27টা। সো এখানে বলা হয়েছে কোনটা? এস ব্লক মৌলের সংখ্যা কয়টা? কয়টা? 14টা। এস ব্লক মৌলের সংখ্যা কয়টা? 14টা। ওকে, আচ্ছা, 28। নিচের কোনটির আকার সবচেয়ে বড়? বলো, নিচের কোনটির আকার সবচেয়ে বড়? এটা আমরা গাছ কাটার নিয়ম দিয়ে মনে রাখতাম, যে একটা গাছে মনে করো 3টা ডাল আছে। সো প্লাস মানে কি? ডাল কাটা, মানে +2 মানে তুমি 2টা ডাল কাটছো, -2 মানে কি? তুমি 2টা ডাল লাগাইছো। মানে মাইনাস যে কয়টা হবে ডাল তুমি সে কয়টা লাগাইছো, আর প্লাস মানে তুমি সে কয়টা ডাল কাটছো 3টা থেকে। ওকে, সো দেখো সোডিয়াম প্লাস, তার মানে কি এখানে বলছে কোনটির আকার সবচেয়ে বড়, তার মানে আমি যেটা কি ডাল লাগাইছি। সো ভাই এই প্লাস মানে কি আছে? এখানে আমি ডাল কাটছি। ম্যাগনেসিয়াম 2+ মানে কি? আমি ডাল কাটছি, তার মানে এর তো বড় হওয়ার চান্স নাই। যেটা আমি ডাল লাগাইছি সেই গাছটাই তো বড় হবে। তো এখানে ভাই আমি 2টা ডাল লাগাইছি, এখানে ভাই আমি একটা ডাল লাগাইছি। তো ভাই কোনটা আকার সবচেয়ে বড় হবে? 28 এর आंसर হবে সি নাম্বারটা। 28 এর आंसर কোনটা হবে তাহলে ভাইয়া? সি নাম্বারটা। গাছ কাটার নিয়ম মাথায় রাখবা।
29 H2S অণুর বন্ধন কোণ কত? H2S অণুর বন্ধন কোণ কত? 29 নাম্বার কোশ্চেনের আনসার দাও তো। H2S অণুর বন্ধন কোণ কত? তো দেখো H2S এ কত আছে? লাস্টে 2 আছে, তো মনে রাখবে 9 শেষে কত হবে? 2 হবে। H2S এ কত হবে ভাইয়া? 92 ডিগ্রি। H2S এর ভাইয়া 2 আছে, 2 তে মনে রাখবে 92 মানে 92 ডিগ্রি। H2S ভাইয়া কত ডিগ্রি হবে? 92 ডিগ্রি হবে। H2S ভাইয়া কত ডিগ্রি হবে? 92 ডিগ্রি হবে। 29 এর কোনটা হবে ভাইয়া? সি নাম্বার, H2S হবে 92 ডিগ্রি। pH3 কত ডিগ্রি হবে বলো তো দেখি? pH3 ভাইয়া কত ডিগ্রি হবে বলো তো দেখি? pH3 টা কত ডিগ্রি হবে বলো তো দেখি? pH3 টা কত ডিগ্রি হবে? pH3 টা কত ডিগ্রি হবে বলো? pH3 টা তোমরা কমেন্ট করতে থাকো, আমি তারপরে নেক্সট কোশ্চেনে যাই। 30 নাম্বারটা যাই। অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগে কয় ধরনের বন্ধন বিদ্যমান? সো ভাই ফার্স্ট অফ অল জানতে হবে অ্যামোনিয়া কি হয়? একটা নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেন সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। ওকে, সো এখানে সমযোজী বন্ধনের মাধ্যমে অ্যামোনিয়াটা গঠন হয়েছে। তবে অ্যামোনিয়াতে আবার কি থাকে? একটা মুক্তজোড় ইলেকট্রন থাকে। সো এই মুক্তজোড় ইলেকট্রনটাকে আবার আশ্রয় দেয় কে? হাইড্রোজেন প্লাস, গঠন করে কি? তোমার হচ্ছে অ্যামোনিয়াম আয়ন গঠন করে, তাই না? সো এই যে বন্ধনটা গঠিত হয়, একজন দিছে ফাঁকা অরবিটাল, H+ দিছে কি ফাঁকা অরবিটাল, আর অ্যামোনিয়া কি দিছে? মুক্তজোড় ইলেকট্রন। সো এদের মধ্যে যে বন্ধনটা হয় সেটাকে বলা হয় কি? সন্নিবেশ সমযোজী বন্ধন। ওকে, সো এই সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত হইল, তার মানে সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন। এখন ভাই অ্যামোনিয়ামের সাথে আবার যখন ক্লোরাইড আয়ন যুক্ত হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করলো, তখন যে বন্ধনটা হইলো সেটা হচ্ছে আয়নিক বন্ধন। তার মানে এখানে ভাইয়া কয় ধরনের বন্ধন আছে অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে ভাইয়া? 107 ডিগ্রি বলছো, 94 ডিগ্রি বলছো, 107 বলছো চিন্ময় সরকার। আচ্ছা, তো দেখো অ্যামোনিয়াম ক্লোরাইডে কয় ধরনের বন্ধন বিদ্যমান ভাইয়া? 3 ধরনের, সমযোজী, সন্নিবেশ সমযোজী, আয়নিক। ঠিক আছে, তাহলে কয় ধরনের বন্ধন বিদ্যমান? 3 ধরনের বন্ধন বিদ্যমান। আচ্ছা, সো ভাই pH3 ভাই মনে রাখবা যে তোমাকে যখন ভাই ল্যাবরেটরিতে বা তুমি যখন স্কুল করা যে ভাই ল্যাবরেটরিতে করতা, pH মাপতা, টাইট্রেশন করতা, তো pH কি হলো? নেট কি পাচ্ছে নাকি? ইন্টারনেট কি ঠিক মতো চলতেছে? আমার এখানে কেন বাফারিং ঘুরছে? ক্লিয়ার আছে? একটু কমেন্ট করো তো ক্লিয়ার আছে নাকি। ওকে, ক্লিয়ার আছে, বাট আমার এখানে একটু বাচ্চা